লিভার বাইলটা হচ্ছে কি মোর অ্যালকালাইন, আর গল ব্লাডার বাইলটা হচ্ছে লেস অ্যালকালাইন। ঠিক আছে, তাহলে লিভার বাইল আর গল ব্লাডার বাইলের মধ্যে পার্থক্যর মধ্যে এই দুইটা পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, গল ব্লাডারে আর্টারি সাপ্লাই কোথা থেকে আসবে? সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? রাইট ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি। হেপাটিক আর্টারি না বলে বেটার হচ্ছে, তোমরা একজন বলেছো যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ দ্য রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি। হ্যাঁ, আচ্ছা, ভেনাস ড্রেনেজটা কি হচ্ছে? সিস্টিক ভেইন। হ্যাঁ, সিস্টিক ভেইনের মাধ্যমে আলটিমেটলি ভেনাস ব্লাডটা কোথায় যাচ্ছে? টু দ্য পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন। রাইট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন। হ্যাঁ, জাস্ট বলে দিবে যে পোর্টাল সিস্টেমে চলে যাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা করাই হবে জানার জন্য যে তুমি স্টুডেন্ট জানে কিনা যে গল ব্লাডারে ভেনাস ব্লাডটা আলটিমেটলি পোর্টাল সিস্টেমে চলে যাচ্ছে, এটা সিস্টেমিক ভেনাস সার্কুলেশনে যাচ্ছে না। হ্যাঁ, মোটামুটি বাইল থেকে এই প্রশ্নগুলাই। আচ্ছা, প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াস কি ধরনের গ্ল্যান্ড? কি ধরনের গ্ল্যান্ড বলো? মিক্স গ্ল্যান্ড। মিক্স গ্ল্যান্ড। হ্যাঁ, এখন বলো তো, কালকে আমি যেভাবে তোমাদের বলেছি যে লিভার কেন মিক্স গ্ল্যান্ড, এভাবে একটু একজন বলো তো প্যানক্রিয়াসের এটাকে মানে মিক্স গ্ল্যান্ড কেন বলা হচ্ছে? এক্সোক্রাইন ফাংশন কি, এন্ডোক্রাইন ফাংশন? এক্সোক্রাইন হিসেবে ডাইজেস্টিভ জুস সিক্রেট করতে, এন্ডোক্রাইন হিসেবে ইনসুলিন, গ্লুকাগন। একজন বলো এক্সোক্রাইন ফাংশন কি। আমি যেভাবে শিখিয়েছি লিভারেরটা যেভাবে তোমাদেরকে বলতে বলেছি সেভাবে একটু বলো। ম্যাম, এক্সোক্রাইন ফাংশন হচ্ছে ইট সিক্রেটস ডাইজেস্টিভ জুস হুইচ ইজ সিক্রেটেড থ্রু ইটস ডাক্টার সিস্টেমের মাধ্যমে যেটা ডাক্তার যাবে। নামটা বলে ফেলো। প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এই প্যানক্রিয়াটিক এনজাইমটা মানে প্যানক্রিয়াটিক এসিনাস প্যানক্রিয়াটিক এনজাইম সেক্রেশন করে, যে প্যানক্রিয়াটিক এনজাইম কিনা প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে চলে আসছে। হ্যাঁ, যেহেতু ডাক্ট সিস্টেমের মাধ্যমে সেক্রেশনটা আসছে, এই জন্য প্যানক্রিয়াসের এই পার্টটাকে আমরা বলছি এক্সোক্রাইন পার্ট। আচ্ছা, এন্ডোক্রাইন পার্ট আমরা কাকে বলছি, কেন বলছি? এটা কি হবে তাহলে বলো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। শেষ করো, কি বলতে হবে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। Islets of Langerhans conveys its secretion directly into the bloodstream. সেটা বলতে হবে যে আইলেটস অফ, এটা স্টুডেন্টরা অনেক সময় বলে ফেলে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হরমোন সেক্রেশন করে। হ্যাঁ, হরমোন সেক্রেশন করার জন্য এটাকে এন্ডোক্রাইন ফাংশন বলা হয় না। এই হরমোনটা যেহেতু সরাসরি ব্লাডে চলে যায়, সেই পার্সপেক্টিভ থেকে এটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। কাজেই শুধু সেক্রেশন বলে তোমরা থেমে থাকবে না। হ্যাঁ, সেক্রেশনটা কি ডাক্টের মাধ্যমে যাচ্ছে নাকি সরাসরি ব্লাডে চলে যাচ্ছে, এতটুকু কথা কিন্তু বলতে হবে। সেটা এক্সোক্রাইন পার্ট এবং এন্ডোক্রাইন পার্টটা কেন বলা হচ্ছে, তার মানে মিক্স গ্ল্যান্ডের কেন, কোনো লিভার বলো বা প্যানক্রিয়াস কেন মিক্স গ্ল্যান্ড, এটা যখন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিন্তু এভাবে এক্সপ্লেন করে বলতে হবে। প্যানক্রিয়াসের হেডটা কোথায় থাকে? T-shaped carved of the duodenum, second part of the duodenum. আচ্ছা, উইদিন দ্য সেকেন্ড পার্ট বলো না, উইদিন দ্য কনকেভিটি অফ দ্য ডিউডেনাম। কনকেভিটি তৈরিতে ফার্স্ট পার্টও কন্ট্রিবিউট করে, তোমার থার্ড পার্টও কন্ট্রিবিউট করে। হ্যাঁ, তাহলে বলতে হবে হেড ইজ লোকেটেড উইদিন দ্য কনকেভিটি অফ দ্য ডিউডেনাম। আচ্ছা, এখন ডিউডেনামে তোমাদের সামনে আমি আবারও বলছি, আমি কিন্তু পরীক্ষা হলে টর্সো রাখবো। হ্যাঁ, তাহলে তোমাদেরকে টর্সো দেখিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য লোকেশন অফ প্যানক্রিয়াস, তার মানে 9টা রিজনের কোথায় তার অবস্থান। তাহলে কি বলতে হবে বলো তো, কোন রিজনে থাকবে? লেফট হাইপোকন্ড্রিয়াম, এপিগ্যাস্ট্রিয়াম আর লেফট হাইপোকন্ড্রিয়াম। এপিগ্যাস্ট্রিয়াম এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম, ও কিন্তু আর কোনো রিজনে থাকবে না। ঠিক আছে, এপিগ্যাস্ট্রিয়াম এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম। ওর পার্ট কি? হেড, নেক, বডি আর হচ্ছে গিয়ে টেইল। আচ্ছা, এখন প্রশ্ন আসবে ইন রিলেশন টু পেরিটোনিয়াম হোয়াট টাইপ অফ অর্গান ইজ দিস, তখন আনসারটা কিভাবে বললে আনসারটা 100% কারেক্ট আনসার বলে বিবেচনা করা হবে?
Ma'am, pancreas is a retroperitoneal organ except its tail, which is an interperitoneal organ. হ্যাঁ, এক্সেপ্ট দ্য টেইল। হ্যাঁ, আচ্ছা, তখন প্রশ্ন আসবে টেইলটা কোথায় থাকে? কোথায় থাকে মানে টেইলটাকে যে তুমি কেন তুমি যে ইন্ট্রাপেরিটোনিয়াল বলছো, হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল কার মধ্যে থাকে? এটা হচ্ছে কি Ma'am, lienorenal লাইনোরেনাল লিগামেন্টের মধ্যে, ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লাইনোরেনাল বা লিনোরেনাল লিগামেন্ট। আচ্ছা, এখন জিজ্ঞেস করবে যে এটার অবস্থান কোথায়, তার মানে কোনো ভিসেরাল পার্সপেক্টিভে তোমার বলতে হবে টেইলের অবস্থান কোথায়। Hilum of the spleen. hilum of the spleen. হ্যাঁ, হাইলাম অফ দ্য স্প্লিনের কাছে সে থাকবে। এরপরের প্রশ্ন চলে আসবে বডি রিলেটেড। হ্যাঁ, বডির কি কি সারফেস আছে, কি কি বর্ডার আছে? সুপিরিয়র বর্ডার, এন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। সারফেস হচ্ছে এন্টেরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস আছে। এখন বর্ডারের রিলেশন, এটা গত ক্লাসে বলা হয়ে গেছে। বলো সুপিরিয়র বর্ডারের রিলেশন কি? Tortuous Splenic artery. Splenic artery. আর স্প্লিনিক ভেইন কোন Posterior. Posterior surface of the body. আচ্ছা, এখন প্রশ্ন আসবে যে প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ, তৈরি হচ্ছে, তার শুরুটা কোথায়, বিগিনিং কোথায়? Tail of the pancreas. টেইল। হ্যাঁ, টেইল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, টেইল থেকে সে আস্তে আস্তে হেডের দিকে আসতে থাকে, আর বিভিন্ন পার্ট থেকে ব্রাঞ্চ এখানে এসে অ্যাড হয়। এই যে টেইল থেকে শুরু হয়েছে, হেড পর্যন্ত আসলো, আর বিভিন্ন পার্ট থেকে ব্রাঞ্চ এখানে ঢুকে যাচ্ছে, এই প্যাটার্নটার সাথে কোন স্ট্রাকচারের প্যাটার্নের সাথে? হেরিংবোন প্যাটার্ন। হেরিংবোন প্যাটার্ন মানেটা কি? ম্যাম হেরিং যে মাছ আছে ওইটার বোনের প্যাটার্নটা মানে স্কেলিটনের প্যাটার্নটা। হেরিং মাছের বোনটা যেভাবে থাকে, হ্যাঁ, ঠিক সেভাবে সেই প্যাটার্ন অনুযায়ী। কি ফাতেমা কিছু বলবা? আচ্ছা, আমি ডেকেছিলাম, একটু এদিকে আসো। এই যে অফিস থেকে এর আগে তো চিঠি আসছিল যে যা কিছু নষ্ট, মানে যা কিছু অব্যবহৃত অবস্থায় আছে সেটা, আমাদের তো সেরকম কিছু নাই। আচ্ছা, এখন কিন্তু আসছে একদম ব্যবহার, ওইটা তো আছেই, ব্যবহার অযোগ্য, মেরামত অযোগ্য, অকেজ অবস্থায়, এটা লিস্ট পাঠাইতে হবে, বুঝছো? আচ্ছা, আমি একটা মিনিস্ট্রির মিটিং অ্যাটেন্ড করছিলাম, ওখানে তোমার বলতেছিল যে আমাদের যে কিছু কাঠের ফার্নিচার, হ্যাঁ, বললো যে এগুলা যদি ডিসপোজ করতে হয়, এটা নাকি লোকাল অথরিটি পারবে, মানে প্রিন্সিপালি পারবে, এটার জন্য মিনিস্ট্রিতে কোনো কিছু করা লাগবে না। তুমি একটু রাজার সাথে কথা বলে আমাদের যে কিছু ফার্নিচার যে বাইরে আছে ওগুলো একদম আমি ডিসকার্ড করে দিব। আর জুবায়ের যে একটা লিস্ট করছিল যে কোন কোন মাইক্রোস্কোপ একদম নষ্ট না, আজকেই তো নূরজাহানকে দরকার, আজকে নূরজাহান আসে নাই, এটা তুমি খেয়াল রাখো। নূরজাহান যেদিনে আসবে, বা নূরজাহানকে একটু ফোন করে বলো কালকে যেন কিছুক্ষণ সময়ের জন্য ও যেন আসছে। ওই হ্যাঁ, তাহলে ওই লিস্টটা বার করে আমরা একদম যে ব্যবহার অযোগ্য মাইক্রোস্কোপ আর এই যে ফার্নিচার লিস্টটা তুমি একটু রাজাকে বলো যে বাইরের, মানে আমরা যে মিউজিয়ামের সামনে যে 2-3টা ফার্নিচার ওগুলার মতো আর কি চেয়ার টেয়ার ওদের রুমের ভেতরে আমি দেখলাম কিছু চেয়ার পড়ে আছে, ওগুলার যেন একটা লিস্ট তৈরি করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, এইটার জন্য তোমাকে ডাকলাম। ঠিক আছে, তাহলে যে হেরিং বোন প্যাটার্ন যখন স্টুডেন্ট বলে তখন কিন্তু টিচার এক্সপ্লেন করতে বলে। হ্যাঁ, যে সহজ কথা, হেরিং মাছের কাটা যেই প্যাটার্নে সাজানো থাকে প্যানক্রিয়াটিক ডাক্টটা দেখতে সেরকম মনে হয়। হ্যাঁ, আর্টারি সাপ্লাই কি আসবে? হ্যাঁ, এটা একটু পার্ট ভাগ করে হবে, যে হেড আসবে হচ্ছে কি সুপিরিয়র আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারিজ এর মাধ্যমে, আর বডি আর টেইল আসবে কোথা থেকে বলো? স্প্লেনিক আর্টারি থেকে। স্প্লেনিক আর্টারি টু প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ কথাটা বলে দিও। হ্যাঁ, তাহলে দেখো আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করলে তোমরাও সুন্দরভাবে হেডের পার্ট এবং বডি টেল আলাদা করে বলবে। তাহলে হেড ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারিজ, আর বডি এন্ড টেল বাই প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেস অফ স্প্লেনিক আর্টারি। হ্যাঁ, আচ্ছা, প্যানক্রিয়াসে মোটামুটি এতটুকুই। বাকি প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার প্যানক্রিয়াস যার ভাগ্যেই পড়বে তাকে কিন্তু হিস্টোলজি রিলেটেড প্রশ্ন করা হবে। একটা প্যানক্রিয়াটিক এসিনাস দেখতে কেমন, হ্যাঁ, তারপরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে কি কি সেল থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, কোন সেলের লোকেশন কোথায়, কোন সেল থেকে কি সেক্রেশন হয়, এগুলো একটু দেখে নিও। আচ্ছা, আনসিনেট প্রসেস, এটা কোন পার্টের অংশ?
নিচের দিকে। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বললাম তখন কি আরেকটা প্যানক্রিয়াটিক ডাক্ট আছে, তার কি নাম? অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট কোথায় ওপেন করে? মেজর ডিউডেনাল প্যাপিলাতে, তাই না? এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে হচ্ছে গিয়ে মাইনর Minor ডিউডেনাল প্যাপিলাতে। এখন মাইনরের অবস্থান কি, মেজরের উপরে না নিচে? ম্যাম উপরে উপরে উপরে। কত উপরে? ম্যাম 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার above and from. হ্যাঁ, এটা একটু জানতে হবে। আর এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট সে কিন্তু আনসিনেজ প্রসেসটাকে সে ড্রেন করে। হ্যাঁ, আচ্ছা, আর আমি একটু দেখি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বেশি জিজ্ঞেস করা হয়। হিস্টোলজিতে আমি আর গেলাম না, হিস্টোলজিটা তোমরা করে নিও। আচ্ছা, এখন আমি চলে আসি জিআইটিতে। আমি স্টোমাক দিয়ে শুরু করি। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমাদের ভাইবার প্রসেসটা একটু বললে ভালো হতো, মানে সফট পার্টের ভাইবার প্রসেসটা। আমি বলে দিচ্ছি, তোমরা তো জানো। তোমরা কি রুটিন পেয়েছো? জি ম্যাম। আচ্ছা, রুটিনেতে তোমরা জেনেছো, এটা তোমাদের জানা আছে যে সবাইকে একদিন সফট পার্ট আর একদিন হার্ড পার্ট। আচ্ছা, সফট পার্টে কি কি টপিকস থাকবে সেটাও তো তোমরা জানো নাকি? বলে দিলে ভালো হতো। আচ্ছা, এটা তো এভাবে ডিটেলস বলা যাবে না। আমি তাহলে মানে সফট পার্টের সিলেবাসটা আমি একটা ছবি তুলে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেব। হ্যাঁ, আর যদি আমি কালকের মধ্যে না পাঠাই আমাকে একটু নক করো, হ্যাঁ, যদি আমি ভুলে যাই। দুইটা দিলে ভালো হতো, দুইটা সিলেবাস আলাদা ভাবেই দেবো। হ্যাঁ, সফট পার্ট হার্ড পার্ট আমি আলাদা ভাবে তোমাদেরকে শিডিউলটা দিয়ে দেব। যেটা বললাম, যদি কালকের মধ্যে আমি না পাঠাই তাহলে আমাকে একটু নক করবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো সফট পার্টে সাপোজ প্রথম যার রোল, ফার্স্ট রোল নাম্বার 1 আর রোল নাম্বার 2, মানে 2জন করে ঢুকবে। 2জন ঢোকার পরে সামনে কার্ড থাকবে, 2জন 2টা কার্ড উঠাবে। রোল 1, এখানে তার রোল 1 না, মানে ফার্স্ট রোল যার, তাকে আমি রোল 1 বলছি। প্রথম কার্ডটা উঠাবে, ওঠানোর পরে আমি থাকবো। হ্যাঁ, ইউজুয়ালি আমারই সফট পার্টে বসার কথা, আমাকে কার্ডটা দেবে। আচ্ছা, কার্ডের মধ্যে রোল 1 এর রোল নাম্বারটা আমি লিখে ফেলবো। রোল 1 আমার সামনে বসবে। হ্যাঁ, আচ্ছা, আর রোল 2 তো কার্ড উঠাবে। রোল 2 কে তখন রোল 2 এর কার্ডের মধ্যে রোল নাম্বারটা লিখে দিয়ে রোল 2 এর কার্ডের মধ্যে ডিসেকশন যেটা পড়বে সেই ডিসেকশনের নামটা বলে তাকে আমরা বডির কাছে পাঠিয়ে দেব। হ্যাঁ, প্রতিটা স্টুডেন্টকে কিন্তু 2টা ডিসেকশন তাকে ফেস করতে হবে। হ্যাঁ, 2টা ডিসেকশনের নাম থাকে বলে, সাপোজ ধরো তার কার্ডে লেখা থাকলো ইন্টারকোস্টাল স্পেস, আর সেকেন্ডটা লেখা থাকলো তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেল, অ্যাজ ফর এক্সাম্পল। হ্যাঁ, তাকে 2টা এই ডিসেকশনে কি টপিকস পড়েছে তাকে বলে দেওয়া হবে। তাহলে রোল 2 চলে গেল বডির কাছে। বডির কাছে গিয়ে সে ইন্টারকোস্টাল স্পেস দেখবে এবং সে চিন্তা করতে থাকবে যে ইন্টারকোস্টাল স্পেস থেকে তাকে কি কি আইডেন্টিফিকেশন জিজ্ঞেস করা হতে পারে আর কি কি রিলেটেড প্রশ্ন তাকে জিজ্ঞেস করা হতে পারে। তাকে সে যতটুকু সময় পাবে অতটুকু সময় তাকে দেয়া হবে যাতে সে ইন্টারকোস্টাল স্পেসে কি কি দেখা যাচ্ছে বডি। তোমরা জানো আমরা ডিসেকশনে যে বডিটা রাখবো সবকিছু কিন্তু দেখা যায় না, যা কিছু স্ট্রাকচার বোঝা যায় সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করার জন্য বলবো। হ্যাঁ, তাহলে স্টুডেন্ট সেখানে সেটা দেখতে থাকবে। বাই দিস টাইম রোল 1 এর মানে রোল 1 এর ভাইভা পরীক্ষা হতে থাকবে। তার কার্ডের মধ্যে সাপোজ ধরো থোরাক্স ট্রে থেকে আসলো হার্ট, প্রথমে তাকে হার্ট ধরা হবে, হার্টের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ইউজুয়ালি কিন্তু এক্সটার্নালি বেশি প্রশ্ন করেন। হ্যাঁ, তো যেহেতু আমি সফট পার্টে থাকবো আমিও বেশি প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, আমরা 2জন মিলে প্রশ্ন জিজ্ঞেস করব। যখন তার হার্টের প্রশ্ন হয়ে যাবে, সেকেন্ড ট্রে হচ্ছে অ্যাবডোমেনের ট্রে। অ্যাবডোমেনের ট্রে থেকে 2টা ভিসেরা, একটা হচ্ছে কি জিআইটির একটা ভিসেরা ধরা হবে, আর হচ্ছে আইদার ইউরিনারি সিস্টেমের একটা, অথবা মেল জেনিটাল অথবা ফিমেল জেনিটাল। তার মানে জিআইটি থেকে একটা সবাইকে জিজ্ঞেস করা হবে, আর ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম থেকে একটা ভিসেরা। তাহলে দেখো অ্যাবডোমেন থেকে তাকে 2টা ভিসেরা ধরা হবে। তাহলে দেখো সেকেন্ড ট্রেটা চলে গেল। থার্ড ট্রেতে থাকবে হচ্ছে গিয়ে হেড নেকের ট্রে।
এখানে কারো ভাগ্যে ফ্যারিংস পড়তে পারে, কারো ভাগ্যে টাং পড়তে পারে, কারো ভাগ্যে ল্যারিংস পড়তে পারে। আচ্ছা, এখানে দেখো কোনো কার্ডে ল্যারিংস লেখা থাকবে, কোনো কার্ডে টাং লেখা থাকবে, বেশিরভাগ কার্ডে কিন্তু লেখা আছে হেমিসেকশন। হ্যাঁ, তোমরা দেখেছো যে ভিসারার মধ্যে কিন্তু একটা হেমিসেকশন আছে, এবং হেমিক সেকশনের মডেলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফ্যারিংস, ল্যারিংস অনেক কিছু কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। কাজেই যাদের কার্ডে হেমিসেকশন থাকবে আমি কিন্তু মডেল দিয়ে তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব, এবং মডেলে যদি কোনো কিছু না পারো এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে এক্সামিনারদের কাছে। হ্যাঁ, মডেলে যা কিছু খুব সুন্দরভাবে বোঝা যায় সেটাই আমরা জিজ্ঞেস করব, এটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? আচ্ছা, এটা যখন হয়ে যাওয়ার পরে লাস্ট ট্রে হচ্ছে গিয়ে ব্রেইনের ট্রে। সেখানে ব্রেইন থাকবে, স্পাইনাল কর্ড থাকবে, আর সেকশন থাকবে। যেই সেকশনের মধ্যে ব্রেন স্টিম বোঝা যাবে, সেরিবেলাম বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, এগুলা যখন হয়ে যাবে তারপরে যে জেনারেল অ্যানাটমি, হ্যাঁ, রিলেটেড যা কিছু এমব্রায়োলজি যা কিছু আছে সেই টপিকস গুলো আমি তোমাদের দিয়ে দিব, যে সফট পার্টের আন্ডারে ভিসেরা ছাড়া আর কি কি জিজ্ঞেস করা হবে সেগুলা থেকে তখন তোমাদের প্রশ্ন করা হবে। হ্যাঁ, আচ্ছা, এগুলা যখন হয়ে যাবে, আচ্ছা, বাই দিস টাইম হাফ অফ দ্য স্টুডেন্টের তোমার যেটা ডিসেকশন এবং রেডিওলজি এটা ইন্টারনাল নিবে। আর মনে করো একদিন তোমাদের 14 জনের পরীক্ষা হলো, 14 জনের পরীক্ষার মধ্যে 7 জন স্টুডেন্টদের ডিসেকশন এবং রেডিওলজি আমি নিব, আর বাকি 7 জনের এই রেডিওলজি আর ডিসেকশন নিবে কিন্তু তোমার এক্সটার্নাল। হ্যাঁ, কাজে এটা ভেবো না যে হয়তো সিনিয়ররা তোমাদেরকে বলবে যে ইন্টারনালরাই ডিসেকশন আর রেডিওলজি নেয়, কাজে এগুলা না পড়লেও হবে, ইন্টারনাল পাস করে দিবে, ব্যাপারটা কিন্তু তা না। আমি কিন্তু একদম রুলস ফলো করব। হ্যাঁ, রুলস হচ্ছে হাফ অফ দ্য স্টুডেন্টের প্র্যাকটিক্যাল পার্টটা এটা আমার এক্সটার্নালকে আমার দিতে হবে। হ্যাঁ, ওনাকে আমার এই অ্যাটলিস্ট এই প্রস্তাবটা দিতে হবে যে আপনি এই হাফ অফ দ্য স্টুডেন্টদের ডিসেকশন এবং রেডিওলজি আপনি নিবেন, ঠিক আছে? অনেক সময় ওনারা বলে যে আপা আপনি নিয়ে নেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি পরীক্ষার রুল ফলো করব, ওনারা নিতে চাইলে ভালো, নিতে না চাইলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে যতক্ষণ রোল 1 এর এত কিছু পরীক্ষা হচ্ছে, বাই ডিসেন্ট সাপোজ আমি ইন্টারনাল, আমি হয়তো সফট পার্টের পরীক্ষাটা নিলাম, এক্সটার্নাল কিছুক্ষণ সফট পার্টে থেকে এক্সটার্নাল হয়তো উঠে যাবে, উঠে গিয়ে রোল 2 এর ডিসেকশনটা নিবে, ডিসেকশনটা নিয়ে রোল 2 কে উনি নিয়ে আসবেন এক্সরে নেওয়ার জন্য। এক্সরে নেওয়া হয়ে গেল, তখন রোল 2 বসে বসে ওয়েট করবে, কারণ সফট পার্টের শুনতে পাচ্ছ এখন? কানেকশনটা জি ম্যাম, শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, লাস্টে কথা বলছিলাম। আমি আবার বলছি, রোল 1 এর যখন সফট পার্ট পরীক্ষা হচ্ছে, সফট পার্ট পরীক্ষা চলাকালীন সময় এক্সটার্নাল ইন্টারনাল দুইজনই থাকবে। হ্যাঁ, এখন মনে করো কিছুক্ষণ পরীক্ষা হওয়ার পরে এক্সটার্নাল হয়তো উঠে যাবে, উঠে গিয়ে উনি রোল 2 এর ডিসেকশন পরীক্ষাটুকু নিল, এবং ডিসেকশন হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে এক্সরের কাছে যাবে। আচ্ছা, রোল 2 এর যখন ডিসেকশন এবং এক্সরে হয়ে যাবে, রোল 2 তখন চেয়ারে বসে ওয়েট করবে। রোল 1 এর যখন সফট পার্টের ভাইভা পরীক্ষাটা হয়ে যাবে, তখন রোল 1 কে বলে দেওয়া হবে যে তোমার ডিসেকশন এটা পড়েছে, তোমার এক্সরে এটা পড়েছে। আচ্ছা, রোল 1 তখন বডির কাছে চলে যাবে, বডির কাছে গিয়ে সে তার ডিসেকশন সে চিন্তা করতে থাকবে। আর বাই দিস টাইম রোল 2 যে চেয়ারে বসেছিল তাকে আমরা ডেকে আনবো, তখন রোল 2 এর কার্ড থেকে ওর আবার যা কিছু পড়েছে, ওর কার্ডে হয়তো দেখা গেল লাংস পড়েছে, তখন তাকে আবার লাংস দিয়ে পরীক্ষা শুরু করা হবে। হ্যাঁ, তাহলে দেখো সফট পার্ট এভাবে পরীক্ষা হচ্ছে। আচ্ছা, আচ্ছা, শুরুতে তো তোমাদের স্পটিং হয়ে যাবেই। হ্যাঁ, আচ্ছা,
হার্ড পার্টও শুরুতে স্পটিং হয়ে যাবে। হার্ড পার্টে স্পটিং শেষ হওয়ার পরে সব স্টুডেন্ট একসাথে ঢুকে যাবে, হ্যাঁ, হিস্টোলজি ল্যাবে। সেখানে প্রতিটা স্টুডেন্ট লাইন করে দাঁড়াবে, যে 14 জন, এই 14 জনের সবাই সামনে একটা ট্রে থাকবে, ট্রের উপরে টাওয়েল দিয়ে কভার করা থাকবে, ট্রের ভেতরে তোমার সবগুলা স্লাইড থাকবে। সেই রোল 1, মানে আমি বলছি হার্ড পার্টের যে রোল 1 এখান থেকে 2টা স্লাইড নিবে, নিয়ে এসে টেবিলের কাছে মাইক্রোস্কোপ থাকবে, সে মাইক্রোস্কোপের কাছে চলে যাবে। হ্যাঁ, রোল 2 2টা স্লাইড নিবে, নিয়ে সবাই 14টা মাইক্রোস্কোপ সেট করা থাকবে, 14টা মাইক্রোস্কোপের কাছে তারা কিন্তু চলে যাবে। আচ্ছা, যাওয়ার পরে তাদের প্রথম কাজ হবে এই 2টা স্লাইড আন্ডার মাইক্রোস্কোপে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করতে গিয়ে তারা যদি দেখে যে একই স্লাইড 2টা পড়েছে, আমরা ট্রের মধ্যে যত স্লাইড রাখবো সব স্লাইডের কিন্তু ডাবল ডাবল করে আমরা রাখবো। যেমন মনে করো কম্প্যাক্ট বোনের 2টা স্লাইড থাকলো, রোল 1 সে তো না দেখে স্লাইড উঠিয়েছে, তাই না? দেখা গেল সে যখন আন্ডার মাইক্রোস্কোপে দেখলো যে তার 2টাই পড়ে গেছে কম্প্যাক্ট বোন বা তার 2টাই পড়ে গেছে স্টমাক, তখন সে কিন্তু এক্সামিনারকে জানাবে যে ম্যাডাম আমার কিন্তু 2টা স্লাইডই সেম পড়ে গেছে। তখন আবার তাকে আমরা চয়েস দেবো যে তুমি একটা স্লাইড রাখো আর একটা স্লাইড ডিসকার্ড করে দাও, 2টা স্লাইডের মধ্যে যেটা দেখতে ভালো, হ্যাঁ, আন্ডার মাইক্রোস্কোপে যেটা পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে ক্লিয়ার স্লাইড, সেটা সে রেখে অন্যটা সে ফেরত দিয়ে দিবে। তখন তাকে আবার আমাদের ট্রের মধ্যে যে স্লাইড থাকবে সেই স্লাইড থেকে সে আবার না দেখে আরেকটা স্লাইড ওঠাবে। আছে এই 14 জন পরীক্ষার হলে থাকবে, তারা স্লাইড আইডেন্টিফাই করলো। আচ্ছা, স্লাইড আইডেন্টিফাই করার সময় তোমাদের একটু বলে দিচ্ছে, আমাদের মাইক্রোস্কোপ গুলা কিন্তু কিছু মাইক্রোস্কোপে কিন্তু বেশ ডিস্টারবেন্স হচ্ছে। আমরা প্রিন্সিপাল অফিসে আমরা চিঠি পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো লোক এসে এগুলা কিন্তু ঠিক করেনি। হ্যাঁ, এই সরকারি প্রসেসে কাজ হতে অনেক সরকারি কাজ তো আসলে চট করে হয় না, বিভিন্ন স্টেপ বাই স্টেপ যেতে হয়। এটা আমারও হাতে না ব্যাপারটা, প্রিন্সিপাল স্যারেরও হাতে নেই, আমাদের গভর্নমেন্টের সিস্টেমে এরকম। এখানে তোমরা কাজ করতে গিয়ে দেখবে যে কিছু মাইক্রোস্কোপ তোমাদের কিন্তু একটু অসুবিধা হবে, তখন কিন্তু তোমরা এক্সামিনারকে বলবে, হ্যাঁ, যে এখানে একটু অসুবিধা হচ্ছে, তখন ওখানে যে টিচার থাকবে সে তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, যখন তোমরা আইডেন্টিফাই করে ফেলবে তখন তোমাদের হার্ড পার্টের ভাইভা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই রোল 1 তখন একজনকে ডাকা হবে, একজন এসে আবার সামনে কিছু কার্ড থাকবে, কার্ড উঠাবে, তখন তাকে আবার সে প্রথমে হয়তো তাকে থোরাক্স থেকে একটা বোন পড়লো, সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে একটা বোন পড়বে, ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে একটা বোন, অ্যাবডোমেন থেকে একটা বোন। হ্যাঁ, এখন এই 4টা বোন সবাইকে 4টা রিজন থেকে একটা বোন জিজ্ঞেস করা হতেও পারে, কাউকে কাউকে দেখা যায় যে এক্সামিনার তার পছন্দ অনুযায়ী 3টা রিজন থেকে একটা করে বোন ধরলো। আচ্ছা, ওই বোন রিলেটেড প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন সফট পার্টে যেমন কিছু ইন জেনারেল প্রশ্ন ছিল, একইভাবে কিন্তু হার্ড পার্টের কার্ডেও কিছু ইন জেনারেল প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে বেসিক টিস্যু রিলেটেড এবং জেনারেল এমব্রায়োলজি রিলেটেড। হ্যাঁ, আরো যা কিছু থাকবে সেটা তোমাদেরকে লিস্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ম্যাম, হেডনিক থেকে কোন বোন আসবে না? হ্যাঁ, হেডনিকল বোনও থাকবে। হ্যাঁ, এটা আমার মিস হয়ে গেছে, সব রিজনের বোনই থাকবে। হ্যাঁ, এটা এক্সামিনারের পছন্দ অনুযায়ী উনি হয়তো একটা রিজন বাদ দিতেও পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোন পার্ট শেষ হয়ে গেল। 1 নাম্বার রোল 1 এর যখন পরীক্ষা শেষ হয়ে গেল, রোল 1 আবার তার মাইক্রোস্কোপের কাছে চলে যাবে, রোল 2 এর পরীক্ষা শুরু হবে। আচ্ছা, রোল 1 মাইক্রোস্কোপের কাছে গিয়ে কি করবে, তাদেরকে যে খাতা দেয়া হবে সেই খাতার মধ্যে সে যেই 2টা স্লাইড পেয়েছে ওই 2টা স্লাইডে সে কিন্তু ছবি আঁকবে, এবং ছবি কিন্তু কালার করা মাস্ট, ছবি আঁকবে উইথ লেভেলিং। আচ্ছা, লেবেলিং ছাড়া কোনো ছবির কিন্তু কোনো মিনিং হয় না। ছবি আঁকবে উইথ লেবেলিং আর নিচে ক্যারেক্টারিস্টিক ফিচার লিখবে। আচ্ছা, ছবি আঁকার ব্যাপারে একটু খেয়াল করবে, এখানে যে তোমার রেগুলার যে স্টেইন, হ্যাঁ, স্লাইড যখন তৈরি করা হয় যে স্টেইনটা তৈরি করা হয় রুটিন স্টেইন বলা হয়, সেটা কিন্তু হিমাটক্সিলিন একটা স্টেইন, আরেকটা স্টেইনের নাম কিন্তু ইওসিন। হ্যাঁ, তোমরা দেখবে বইতে লেখা আছে হিমাটক্সিলিন ইওসিন। আচ্ছা, এই দুটা হচ্ছে গিয়ে তোমার রুটিন স্টেইন।
রুটিন স্টেইন ছাড়া আরো যে স্টেইন আছে তাদেরকে বলা হয় স্পেশাল স্টেইন। ওই স্পেশাল স্টেইন কিন্তু তোমাদের আন্ডারগ্রেড লেভেলের অ্যানাটমির তোমাদের কন্টেন্টের মধ্যে কিন্তু নেই। সেটা হচ্ছে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট, এমফিল স্টুডেন্ট যারা আমাদের ডিপার্টমেন্টে যারা এমফিল করছে তাদের সিলেবাসের আন্ডারে কিন্তু স্পেশাল স্টেইন। কথাটা কেন বললাম? হিমাটক্সিলিনের কালারটা হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালার, হ্যাঁ, আর মানে ভায়োলেট কালার, আর তোমার ইউসিনের কালারটা হচ্ছে গিয়ে রেডিশ একটা কালার। এখন তুমি যখন ভায়োলেট আর রেডিশ কালারটাকে তুমি যখন একসাথে কম্বাইন করে দিচ্ছ তখন কিন্তু একটা পিঙ্ক, ভায়োলেট পিঙ্ক এই জাতীয় কিন্তু একটা কালার আসবে। এত কথা বলার উদ্দেশ্য হলো তোমরা যেই ছবি আঁকবে এই ছবিতে কিন্তু এই যে ভায়োলেট, পিঙ্ক, রেডিশ পিঙ্ক এই কালার ছাড়া আর কোনো কালার কিন্তু ইউজ করা যাবে না। অন্য কালার মানে কিন্তু হচ্ছে স্পেশাল স্টেন। স্পেশাল স্টেন কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা, এখানে আমি বলছি আলাদা কালার তোমরা যেটা ইউজ করবে। আর্চারি কি কালার দিয়ে আঁকবে বলো তো? ম্যাম রেড। রেড কালার। ভেন কি দিয়ে আঁকবে? ব্লু। ব্লু কালার। গ্রিন কালার কোথায় দেওয়া যাবে? ম্যাম লিম্ফেটিক্স। না না, লিম্ফেটিক্সে গ্রিন কালার দেওয়া যাবে না। কোথায় দেওয়া যাবে? প্লেক্সাস, বিজনেস প্লেক্সাস। কোনো প্লেক্সাসে গ্রিন কালার দেওয়া যাবে না। গ্রিন কালার শুধু একটা স্ট্রাকচারে দেওয়া যায়, শুধুমাত্র বাইল ডাক্ট। যদি লিভারের ছবি আঁকতে বলা হয়, হ্যাঁ, লিভারের পোর্টাল স্পেসে, সেখানে তো তোমাকে আর্টারি দেখাতে হবে। হ্যাঁ, এখানে তুমি একটু ফেরদৌসী আক্তার ম্যাডাম আছে, ক্লাস নিচ্ছি, একটা ক্লাস এটা হচ্ছে গিয়ে তোমার যখন তুমি পোর্টাল স্পেসটা দেখাচ্ছ সেখানে যখন ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারি দেখাবে সেটা রেড কালার হবে। ডিভিশন অফ মানে ব্রাঞ্চ ট্রিবিউটারিজ অফ পোর্টাল ভেন দেখাবে সেটা হবে ব্লু কালার। যখন তুমি সেখানে বাইল ডাক্টিউল দেখাবে শুধুমাত্র সেটার কালারই তুমি গ্রিন দেবে। বাইল ছাড়া আর কোনো ছবিতে কেউ গ্রিন কালার ইউজ করবে না। গ্রিন কালার কেন, কোনো কালার ইউজ করা যাবে না এই যে পিঙ্ক আর ভায়োলেট ছাড়া। শুধুমাত্র ভেইনের ক্ষেত্রে আমরা এখানে ব্লু কালার ইউজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ইয়েলো কালার কোথায় ইউজ করা যাবে? ইয়েলো কালার কোথায় ইউজ করা যাবে? সেটা হচ্ছে কি যখন তুমি কোনো নার্ভ দেখাবে, নার্ভাস টিস্যু যখন তুমি দেখাবে, নার্ভ টিস্যু প্লেক্সাস এসব যখন, নার্ভ প্লেক্সাস এসব যখন তুমি দেখাবে তখনই কিন্তু তুমি শুধুমাত্র ইয়েলো কালারটা ইউজ করতে পারবে। তাহলে চিন্তা করো যদি তোমার ভাগ্যে পড়ে যে স্টমাক বা কারো ভাগ্যে জিউরেনাম পড়লো, কারো ভাগ্যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স পড়লো, এখানে কিন্তু যে মিজনাস প্লেক্সাস আর মায়ান্টারিক প্লেক্সাস তো দেখাতে হবে। হ্যাঁ, এই মিজনাস প্লেক্সাস, মায়ান্টারিক প্লেক্সাস যখন তোমরা ছবিতে আঁকবে এই জায়গাগুলা শুধুমাত্র তোমরা ইয়েলো কালার দেবে। এছাড়া ছবির পার্সপেক্টিভ থেকে যদি তোমার নার্ভটা দেখাতে হয় সেখানে only in those special cases you can use the yellow color. এছাড়া আর কোথাও ইয়েলো ইউজ করা যাবে না। গ্রিন বাইল ছাড়া কোথাও ইউজ করা যাবে না। হ্যাঁ, লাল, নীল, সবুজ, হলুদ এরকম ইচ্ছা মতো কালার তো হিস্ট্রিতে ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? স্পাইনাল কর্ডের কালার একটু বলো। স্পাইনাল কর্ডের ছবি যদি আসে সেটাও তোমরা কিন্তু এই রেড আর পিঙ্কিশ এটার কালার দিয়ে তোমরা আঁকবে। ঠিক আছে? হ্যাঁ, নার্ভাস টিস্যু হচ্ছে এটা ভালো বোঝা যায় সিলভার স্টেইন দিয়ে। সেই সিলভার স্টেইনটা হচ্ছে একটা ইয়েলো কালার, একটা ব্রাউন কালার অ্যাপিয়ারেন্স আছে। ওইটা তো তোমরা তোমাদের কারিকুলামে কন্টেন্টে তো সেটা নেই। তোমরা এই যে রেডিশ পিঙ্ক যে ছবি আঁকার সময় কিভাবে তোমরা কালার ইউজ করবে? ম্যাম নিউক্লিয়াস ব্লু দিব না? কি বলো? হ্যাঁ, তুমি যখন আলাদা সেল তুমি জেনোট করবে, সেল হিসেবে যখন তুমি হায়ার ম্যাগনিফিকেশনে দেখাবে তখন ব্যাসোফিলিক হিসেবে তখন তুমি নিউক্লিয়াসটা ব্লু দিতে পারো। ঠিক আছে, কিন্তু তোমার বাকি যে সেলের যে সাইটোপ্লাজম, হ্যাঁ, সেটার কালার কিন্তু তুমি সেই রেডিশ পিঙ্ক সেটাই তোমার দিতে হবে।
ওকে ম্যাম। হ্যাঁ, এটা তুমি ভালো জিনিস পয়েন্ট আউট করেছো। হ্যাঁ, নিউক্লিয়ার যখন তুমি দেখাবে তখন তুমি ব্লু দিতে হবে। ব্লু যদি নাও দাও অসুবিধা নাই, কিন্তু অন্যান্য জায়গায় যদি ব্লু দিয়ে ফেলো, হ্যাঁ সবুজ দিয়ে ফেলো, তাহলে কিন্তু মহাবিপদ। ম্যাম ক্লিয়ার হয়েছে তো কিভাবে তোমরা কি বলো আবার? ম্যাম ইলাস্টিক ফাইবার গুলোর কালার কি হলো? না না, এখানে ইলাস্টিক ফাইবারের কালারও তোমরা সেই পিঙ্ক কালারই ইউজ করবে। ম্যাম কম্প্যাক্ট বোনের একটা ফিগার ছিল, ওটা ইয়েলো ছিল, ওটা কি ইয়েলো দেব? হ্যাঁ কম্প্যাক্ট বনে আমি বলি, কম্প্যাক্ট বোনের ফিগারে তোমরা সবকিছু তো রেডিশ পিঙ্কই আঁকবে, কিন্তু এই যে সেন্ট্রাল ক্যানালের মধ্যে যে তিনটা স্ট্রাকচার, হ্যাঁ এইটাকে তুমি লাল দিবে। আসো ফাতেমা আসো। আচ্ছা ঠিক আছে, ব্লুটাকে তুমি ভেইনটাকে তুমি দেবে ব্লু, বাকি পুরা ছবিটাই তো তোমার এই যে রেডিশ পিঙ্ক হিসাবে আঁকতে হবে। ম্যাম লিম্ফ কি কালার হবে? লিম্ফটা তুমি লিম্ফ বলতে তুমি কি বুঝাচ্ছ? মানে তুমি ছবির পার্সপেক্টিভে বলো। তোমরা হিস্টোলজিতে যে সমস্ত ছবি এঁকেছো সেখানে লিম্ফটা কোথায় দেখিয়েছো? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে যে লিম্ফ নোড গুলো থাকে, হ্যাঁ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে যে লিম্ফ নোড থাকে সেটাও তোমার সেই রেডিশ পিঙ্ক কালার হবে। সেটাতে যখন হিমাটোক্সিলিন ইউসিনের মধ্যে যখন আমরা টিস্যুটা দেই, তখন এই টিস্যুতে যা কিছু আছে সবকিছুই কিন্তু স্টেইনের কালারটা নিয়ে নেয়। থ্যাংক ইউ ম্যাম। ওখানে তুমি লিম্ফ নোড গুলা তুমি তো অ্যাজ এ হোল আমি বলছি শোনা, অ্যাজ এ হোল তোমরা তো একটা লাইট পিঙ্ক একটা শেড দিলে, সেখানে লিম্ফেটিক নোডুল গুলা সেটা একটু ভায়োলেট কালার দিয়ে একটু ডার্ক করে দেবে, কিন্তু সেটা কোনো অবস্থাতে ইয়েলো কালার দেবে না। ম্যাম সেল মেমব্রেন কি রেড কালার দিয়ে মার্ক করে তারপরে ভেতরে হচ্ছে? বুঝতে পারছি না, আবার একটু বলো। ম্যাম সেল মেমব্রেন রেড কালার দিয়ে বর্ডার দিয়ে তারপর হচ্ছে ভেতরে পিঙ্ক কালার দিয়ে দেব? হ্যাঁ, এটা তুমি একদম রেড দিবে না। আমি তো বললাম আমরা একটা স্লাইড যখন প্রিপেয়ার করি, প্রথমে আমরা স্লাইডটাকে হিমাটোক্সিলিনে ঢুকাই। হিমাটোক্সিলিনে ঢুকানো মানে পুরা স্লাইডের সবকিছু ভায়োলেট কালার হয়ে যায়। তারপর এটা কিন্তু পানি দিয়ে একটু ওয়াশ করতে হয়। ওয়াশ করা মানে তোমার একটু ভায়োলেট স্টেইনটা রয়ে যাচ্ছে, তারপর সেটাকে আমরা ইউসিনের মধ্যে ঢুকাই। ইউসিন হচ্ছে রেড কালার। ইউসিন দিয়ে ঢুকানোর পর আবার এটাকে ওয়াশ করতে হয়। তাহলে আলটিমেটলি যখন ফাইনাল আমরা স্লাইডটা পাই, এখানে কিন্তু ইউসিনের রেড কালার আর ভায়োলেট কালার মিলে ইন টোটালি কিন্তু একটা তোমার একটা পিঙ্কিশ একটা স্টেইন চলে আসে। কাজে কোনো অবস্থাতেই তুমি সেল মেমব্রেনের কালার তো ডার্ক রেড তো দিতে পারবে না। বেটার হচ্ছে তোমার পিঙ্ক কালার দিয়ে সবকিছু করা, বা রেড কালার দাও, তুমি রেডের উপর আবার একটা পিঙ্ক দিয়ে ছবি এঁকে দাও। ক্লিয়ার হয়েছে? এই সারা বছর ধরে হিস্টোলজির ছবি আঁকলে, হ্যাঁ আজকে এত ডিটেলস আমার বলতে হচ্ছে কেন? ক্লিয়ার না হলে এটা তোমরা আবার, এটা কিন্তু হিস্টোলজির ছবির কালার, এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। হ্যাঁ আচ্ছা, যেটা বলছি তোমরা ছবি আঁকলে বাই দিস টাইম যখন 14 জনের হার্ট পার্টের ভাইবা পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন 2 জন এক্সামিনার মিলেই প্রথমে রোল 1 এর কাছে আসবে, এসে খাতাটা দেখতে চাবে, তাকে বলবে যে 2টা স্লাইডের মধ্যে একটা স্লাইড তুমি ফিক্স করো। আগেই বলে দিবে যে আমরা এখন তোমাদের কাছে আসবো, তোমরা একটা একটা করে স্লাইড ফিক্সড করো। তখন 2টা স্লাইডের মধ্যে যে স্লাইডটা তুমি মনে করো ভালো পারবে সেই স্লাইডটা তুমি ফিক্স করবে। তখন হয়তো এক্সামিনার সেই স্লাইডের মধ্যে কোনো কিছু একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হয়তো তোমাকে দেখাতে বলবেন, এবং তোমার খাতা থেকে তুমি যে ছবিটা এঁকেছো ওই ছবিটা থেকে তোমাকে কিন্তু একটু রিলেটেড, হিস্টোলজি রিলেটেড একটু ছবি, মানে একটু প্রশ্ন জিজ্ঞেস করবে। সাপোজ যার ভাগ্যে তোমার থাইরয়েড গ্ল্যান্ড পড়লো, এখানে বলবে যে আচ্ছা ফলিকল ইজ লাইনড বাই কোন ধরনের সেল? তোমরা বললে ফলিকুলার সেল। তখন প্রশ্ন করবে এই ফলিকুলার সেলটা কোন টাইপের সেল? কি হবে বলো তো উত্তর? কোন টাইপের? সিম্পল কিউবয়েডাল। কি কিউবয়েডাল সেল থাকবে? সিক্রেট করে তখন বললাম, তখন বুঝতে হবে যে রেস্টিং স্টেজে এই ফলিকুলার সেলগুলো রেস্টিং স্টেজে স্কোয়ামাস থাকবে। হ্যাঁ, আর এটা অ্যাক্টিভ স্টেজ সেক্রেটরি স্টেজে এরা থাকবে হচ্ছে গিয়ে কলামনার অর কিউবয়েডাল। ঠিক আছে, এভাবে কিন্তু বলতে হবে। হ্যাঁ, রেস্টিং স্টেজে
স্কোয়ামাস ফ্ল্যাটেন্ড অবস্থায় থাকবে, আর সেক্রেটরি স্টেজে তারা হয়ে যাবে কলামনার। যদি বলে যে কিউবয়েডাল কি কখনো থাকবে না, হ্যাঁ, ইন বিটুইন স্টেজে তারা কিউবয়েডাল সেলের এই শেপেও তারা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে পরীক্ষা হবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে পরীক্ষাটা? ও আচ্ছা, বাই দিস টাইম সবাইকে কিন্তু আবার সারফেস মার্কিংটাও দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানেও তোমার নিয়ম যে তোমার 7 জনের সারফেস মার্কিং এক্সটার্নাল নিবেন, 7 জনের সারফেস মার্কিং ইন্টারনাল নেবেন। হ্যাঁ, এটা অনেক সময় এক্সটার্নাল বলতে থাকে যে আমি সফটওয়্যার পরীক্ষা নিচ্ছি, ইন্টারনালকে বলতে পারে যে আপনি সবার সারফেস মার্কিং নিয়ে নেন। হ্যাঁ, এটা উনি বলতে পারে, এটা ওনার চয়েস। কিন্তু ইন্টারনাল তাকে চয়েস দেবে যে 7 জনের সারফেস মার্কিং আমি নিচ্ছি, আপনি কাইন্ডলি বাকি 7 জনের সারফেস মার্কিং জানেন। হ্যাঁ, পরীক্ষা এভাবে হবে। তাহলে ক্লিয়ার হয়েছে এখন পরীক্ষাটা কিভাবে হবে? ইন্টার্নশিপ শুধু আপনি থাকবেন নাকি অন্য কোনো ম্যামও থাকবে ইন্টার্নশিপ হিসেবে? ইন্টারনাল হিসেবে সফট পার্টে? জি ম্যাম। হ্যাঁ, সফট পার্টে 15 দিন আমি পরীক্ষা নেব। হ্যাঁ, এটা আমি পরীক্ষা নিব। আর তোমার হার্ড পার্টেও ফাতেমা ম্যাডাম একটু অসুস্থ, ওনারই থাকার কথা ছিল, তো উনি যেহেতু থাকতে পারছেন না, সাইলি ম্যাডাম, আফরোজা ম্যাডামের মধ্যে সাইলি ম্যাডাম তো এখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গিয়েছেন, সাইলি ম্যাডাম থাকবেন। ঠিক আছে, এই জন্যই তোমাদের বনি পার্টটা সাইলি ম্যাডামই ডিসকাস করবেন আজকে আর কালকে। ঠিক আছে, এখানে আমি প্রথম যে তোমাদেরকে শিডিউল পাঠিয়েছিলাম সেখানে ফার্স্ট হাফে সাইলি ম্যাডামের নাম ছিল, সেকেন্ড হাফে মাহফুজা ম্যাডামের নাম ছিল। হ্যাঁ, বাই দিস টাইম এর 2 দিন পরে একটা প্রমোশন অর্ডার বের হয় যেখানে সাইলি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যায়। তো যেহেতু সে এখন সিনিয়র হয়ে গেছে, পরীক্ষার রুল হিসাবে সাইলিকে এখন হার্ড পার্টের 2টা বোর্ডে মানে 15 দিন পরীক্ষা এখন ওকে নিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে হার্ড পার্টও সাইলি ম্যাডামের 15 দিন পরীক্ষা নেবে। তো তোমাদের পরীক্ষার সিস্টেম সংক্রান্ত ব্যাপারে আর কি কিছু জানার আছে? এগুলো জানাটা কিন্তু জরুরি। ম্যাম, ওই হিস্টোলজিতে প্রশ্ন করছিল যে মিউকোসার যে এপিথেলিয়াম ছিল তার যে মেমব্রেনটা সেটা পিঙ্ক দিব, কিন্তু নিউক্লিয়াসটা কি কালার করব? হ্যাঁ, শোনো আমি কি বলছি, একদম পিঙ্ক হবে না। হ্যাঁ, ডার্কিশ পিঙ্ক। তোমরা রং যখন দিবে, কালার যখন করবে, রেড, পিঙ্ক আর ভায়োলেট, 3টা কালার পেন্সিল তোমরা সবকিছুতে একবারে ইউজ করবে। তোমরা এপিথেলিয়াল সেল যে বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকে, এই বেসমেন্ট মেমব্রেনটা তো তোমরা একটা লাইন দিয়ে দেবে, এই লাইনটাও তোমরা রেড কালার দাও, তার উপরে তোমরা ভায়োলেট কালারের পেন্সিলটা দিয়ে দিবে, যাতে বোঝা যায় এখানে হিমাটোক্সিলিন এবং ইওসিন 2টা স্টেইনেরই ট্রেস আছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর নিউক্লিয়াসটা কি করব ওই এপিথেলিয়ামের? নিউক্লিয়াসটা বেজোফিলিক। হ্যাঁ, ওই সেলটার মধ্যে তোমরা এরকম পিঙ্কিশ একটা কালার দিয়ে দিবে। হ্যাঁ, মানে পিঙ্ক ভায়োলেট কালার দিবে। আর ওখানে যে নিউক্লিয়াসটা থাকবে, নিউক্লিয়াস যেহেতু বেজোফিলিক, নিউক্লিয়াসকে তোমরা ব্লু কালার দেবে। ব্লু কালার দিতে পারলে ভালো, দিতে না পারলে অসুবিধা নেই। কিন্তু এছাড়া আমি যেই সমস্ত স্ট্রাকচার কালার স্পেসিফিক করে দিলাম, এগুলা ছাড়া অন্য কোনো স্ট্রাকচারে তোমরা এই রেড, পিঙ্ক, ভায়োলেট ছাড়া আর কোনো কালার কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে, ব্রাউন কালার ইউজ করা যাবে না। হ্যাঁ, ইচ্ছা মতো নার্ভ ছাড়া কোথাও তোমরা ইয়েলো কালার ইউজ করবে না। ম্যাম, হিস্টোলজি খাতাতে আমরা কম্প্যাক্ট বোন পুরা ইয়েলো দিয়ে শেড করেছিলাম। না, ওটা করবে না, ওটা করবে না। সেই হিস্টোলজি খাতা তো আমি দেখিনি, তাই না? কিন্তু এখন তো পরীক্ষার হলে হার্ড পার্টে তো এক্সটার্নাল খাতা দেখবে, সেখানে তো ইয়েলো কালার তো উনি একসেপ্ট করবেন না। হ্যাঁ, আজকে আমি যেটা বলে দিলাম পুরো ম্যাম, ওখানে কি তাহলে আমরা যে পিঙ্কিশ ভায়োলেট শেড দিব? আমি যেটা বলছি আবারও খেয়াল করে শুনো, তোমরা যা কিছুই ছবি আঁকবে, সব ছবিতে সম্পূর্ণ ছবিটা জুড়ে এই যে পিঙ্ক, ভায়োলেট, হ্যাঁ, রেড এর কম্বিনেশনে সবগুলা ছবি হবে। তোমরা হালকা করে শেড করবে, শেডটাতে পিঙ্ক দিবে বা প্রথমে ভায়োলেট কালার দিয়ে তার উপরে তোমরা পিঙ্ক কালারের পেন্সিলটা দিয়ে দাও, তাহলে তোমাদের ওভারঅল ছবিটা হয়ে গেল। তারপরে স্পেসিফিক ভাবে যেটা আর্টারি, সেটাতে আবার পিঙ্ক ভায়োলেট দিতে যেও না, সেটা শুধুমাত্র রেড পেন্সিল হবে। যেটা ভেন সেটা শুধুমাত্র ব্লু কালার হবে, যেটা নার্ভ সেটা শুধুমাত্র ইয়েলো কালার হবে। আর যদি তোমাদের লিভারের ছবি আঁকতে বলা হয়, তাহলে যেখানে বাইল ডাকচুল সেই জায়গাটা
গ্রিন হবে। এছাড়া তোমাদের হিস্টোলজি যা কিছু ছবি আঁকবে তোমরা একটা ভায়োলেট কালার দিয়ে উপরে একটা পেন্সিল মানে পিঙ্ক কালারের পেন্সিলটা দিয়ে তোমরা শেড দিয়ে দেবে। তারপর যদি সম্ভব হয় একটু রেড কালারের শেড দিয়ে দিলে। ক্লিয়ার হয়েছে? ম্যাম পেন্সিল দিয়ে কি আউটলাইনটা আঁকা যাবে না? এখন আউটলাইন যদি আঁকো, হ্যাঁ আউটলাইন তোমরা কোথায় আঁকবে বলো? এই আউটলাইন আঁকতে গিয়ে তো তোমরা কিন্তু গন্ডগোল করে ফেলো। যেমন যদি আমি স্টমাক বলি, হ্যাঁ তুমি যে স্টমাকের ছবি আঁকলে আউটলাইনটা কোন জায়গায় দিবে বলো তো? এখানে আউটলাইন বলতে তুমি কি বুঝাচ্ছ বলো? সাপোজ তোমাকে বলা হলো স্টমাকের ছবি আঁকো, এখানে আউটলাইন বলতে কি বুঝাচ্ছ একটু বলো আমাকে। এখানে আউটলাইন কিন্তু হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা, যে বেসমেন্ট মেমব্রেনের উপরে এপিথেলিয়াল সেল থাকে। ভুলেও কেউ এপিথেলিয়াল সেলের মার্জিন কিন্তু আবার ডার্ক কালার দিয়ে করতে যাবে না। এখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, সেটাকে তোমরা একটা পেন্সিল দিয়ে উপরে আরেকটা পেন্সিল দিয়ে সেখানে তোমরা জিনিসটাকে একটু ঠিক করতে পারো। কিন্তু বেসমেন্ট মেমব্রেনের উপরে যে এপিথেলিয়াল সেল থাকে সেই সেলের মেমব্রেনটাকে আবার আউটলাইন ডার্ক কালার করতে যেও না। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন আমি চলে আসি স্টমাকে। আচ্ছা পরীক্ষা কিভাবে হবে এই ব্যাপারে আর কোনো কিছু জানার থাকলে বলো। ম্যাম আমাদের হিস্টোলজি মোট কতগুলো স্লাইড আমরা প্র্যাকটিস করে যাব বা একটু স্পেসিফিক দেয়ার দিবেন? এটা সিলেবাসে যা আছে তাই থাকবে। কতগুলা স্লাইড তোমাদের দেখানো হয়েছে। আমি তো পরীক্ষা রুলের বাইরে যেতে পারবো না, সব স্লাইড তো থাকবে। তোমরা কি স্লাইডের সংখ্যা একটু কম চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোমরা একটু সাইলি ম্যাডামের সাথে যোগাযোগ করো। হ্যাঁ আমি সাইলির সাথে কথা বলে সারফেস মার্কিং আর হিস্টোলজি স্লাইডের একটা লিস্ট দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার লিস্ট আমি দিয়ে দেব। হ্যাঁ যেটা বললাম যদি কালকের মধ্যে আমি লিস্ট তোমাদেরকে না পাঠাই আমাকে একটু নক করবে। ম্যাম আরেকটা কোশ্চেন। হ্যাঁ বল বল। ম্যাম জেনারেল হিস্টো এমব্রায়ো এটা কি ম্যাম আমাদের 2 দিনের ভাইবার সাথেই চলে আসবে নাকি সফটওয়্যারের সাথে? আমি তো তোমাদেরকে লিস্ট দেব, আমি তো বললামই। হ্যাঁ এটা জেনারেলটা আসলে হচ্ছে কি তোমার হার্ট পার্টের সাথে। ঠিক আছে, মানে সেল বায়োলজি, বেসিক হিস্টোলজি, জেনারেল এমব্রায়োলজি এগুলো চলে আসবে তোমার হার্ট পার্টের অংশ হিসাবে। ঠিক আছে, আমি কার্ড পাঠিয়ে দেব, মানে কার্ড তো না, কোথায় কোন বোর্ডে কোন টপিকস গুলা থাকবে সেটা আমি লিখে পাঠাবো। ওগুলো তোমরা দেখো, তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তখন আমার সাথে বা সাইলি ম্যাডামের সাথে যোগাযোগ করো। ঠিক আছে। আচ্ছা এখন আমি আবার কোশ্চেনে চলে যাই। প্রথমে আসো স্টমাক। হ্যাঁ জিআইটি তে যাচ্ছি। আচ্ছা স্টমাকে যার ভাগ্যে পড়বে প্রথম প্রশ্নের হতে পারে যে স্টমাকের ফাংশন বলো। এটা দেখা যায় স্টুডেন্টরা একটা দুইটা ফাংশন বলে থেমে যায়, অনেকগুলা ফাংশন আছে কিন্তু। কি কি ফাংশন বলতে হবে একটু বলো, কি কি ফাংশন বলতে হবে? কি হলো অনেকগুলা ফাংশন একটা দুইটা করে বলো। রিজার্ভার অফ ফুড, acts as a reservoir of food, এরপরে ম্যাম হচ্ছে এখানে মেকানিক্যাল ডাইজেশন পেরিস্টালসিস এর মাধ্যমে হয়, এরপরে ম্যাম হচ্ছে আস্তে স্লো ডাউন। মেকানিক্যাল ডাইজেশন মানে হোয়াট ডু মিন বাই মেকানিক্যাল ডাইজেশন? ম্যাম হচ্ছে মিক্সিং, এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করবে না। মেকানিক্যাল পেরিস্টালসিস ওইভাবে তার কাজ বলবে না। এখানে কি হচ্ছে বলো, প্রোটিনের ডাইজেশন হয় না? হ্যাঁ প্রোটিনের ডাইজেশন হয়ে কত দূর পর্যন্ত হয়? এটাকে অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত করে ফেলতে পারবে? প্রোটিওস এন্ড পেপটোন হবে। প্রোটিন কি করবে বলো? প্রোটিওস এন্ড পেপটোন। আর এছাড়া অন্যান্য যে ফুডকে তারা কিন্তু যে মিক্স করে করে একটা কায়েম তৈরি করতে পারে। ঠিক আছে। হ্যাঁ আর কি হয় বলো তো? সিক্রেশন হয়ে সেটা কিন্তু হ্যাঁ ওয়ালের মধ্যে একটা তোমার প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে। হ্যাঁ আচ্ছা, আর এখানে যে তোমার স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার জন্য এই যে একটা অ্যাসিড মিডিয়াম তৈরি হচ্ছে, অ্যাসিড মিডিয়াম তৈরি হয়ে
কি কাজ করে? Optimum pH for pepsin. ইনভেশন ম্যাম আয়রন অ্যাবসর্পশনে হেল্প করবে। হাওয়ার সাথে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে অ্যাসিড মিডিয়াম অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট হেল্পস প্রোটেকশন অফ দ্য স্টমাক এগেইনস্ট দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর সে কি সেক্রেশন করে? ম্যাম ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ টেস্ট Intrinsic factor. সেক্রেশন করলে কি লাভ হলো? Helps in vitamin B12 absorption. তাহলে দেখো স্টমাকের ফাংশন কিন্তু অনেকগুলা, কাজে শুধু ফুড রিজার্ভার বলে নার্ভাস হয়ে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, এর তো অনেকগুলা ফাংশন আছে। এরপরে চলে আসো, টর্সো থেকে জিজ্ঞেস করা হবে তার সিচুয়েশন। হ্যাঁ, কোন কোন তোমার 9টা রিজনের মধ্যে কোন কোন রিজনে পাওয়া যাবে তাকে? এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াম আর আম্বিলিকাল রিজনে। হ্যাঁ, আচ্ছা, কি কি পার্ট আছে? প্রেজেন্টিং পার্টের মধ্যে তো তোমরা ফান্ডাস, বডি, তারপরে পাইলোরিক পার্ট বলে দুটো অরিফিস, কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস। আচ্ছা, এই যে কার্ডিয়াক অরিফিসের মেডিয়ান মানে কার্ডিয়াক অরিফিসের অবস্থান কোথায়? কি বলতে হবে তখন? 2.5 centimeter to the left of the median plane behind the left 7 costal 2.5 centimeter to the left of the median plane behind left 7 costal cartilage. Vertebral level ki opposite thoracic 11 vertebra. হ্যাঁ, আচ্ছা, অ্যাবডোমিনাল ওয়াল থেকে সে কত দূর ভেতরে থাকে? এই প্র্যাকটিক্যাল নলেজটা তো দরকার। আসলে স্টমাকটা যে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল তার কি খুব কাছাকাছি, তার সাথে লেগে আছে নাকি? কতটুকু দূরে থাকে? 10 সেন্টিমিটার ডিপ টু এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। ঠিক আছে, আচ্ছা, ইনসেসার টিপ থেকে কত দূরে থাকে এইটাও জানতে হবে, যেহেতু রাইলস টিউবের একটা ব্যাপার আছে। 40 সেন্টিমিটার এওয়ে ফ্রম দ্য ইনসেসার টিপ। তাহলে দেখো কার্ডিয়াক অরিফিস সম্পর্কে অনেকগুলা পয়েন্ট জানতে হবে। মেডিয়ান প্লেন থেকে সে কত দূরে, হ্যাঁ, কোস্টাল কার্টিলেজের সাথে তার কোরিলেশন, ভার্টিব্রার সাথে কোরিলেশন, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে সে কত দূরে থাকে? 10 সেন্টিমিটার ডিপে থাকবে। আর ইনসিসার টিপ থেকে সে কত দূরে থাকে? হ্যাঁ, 40 সেন্টিমিটার এওয়ে ফ্রম দ্য ইনসিসার টিপ। আচ্ছা, পাইলোরিক অরিফিসটা আমরা কিভাবে চিনি? এটা ঠিক বলে ডিমার্কেটেড বাই এ কনস্ট্রিকশন, তাই না? এখানে কনস্ট্রিকশন থাকে আর এর উপরে কিন্তু একটা ভেইন থাকে, সেই ভেইনটার নাম কি? আচ্ছা, ওর দুইটা কার্ভেচার থাকে, লেসার কার্ভেচার, হ্যাঁ, আচ্ছা, ওর দুটা কার্ভেচার থাকে, গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার, দুটা সারফেস, এন্টেরিয়র সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো পার্টটা যখন তোমরা ডিভাইড করো, হ্যাঁ, আচ্ছা, ফান্ডাস কতটুকুকে আমরা বলবো? এটা কিভাবে বলতে হবে কথাটা বলো? horizontal line above a horizontal line passing through the cardiac muscle. অরিফিস। হয়ে গেল। এখন বলো বডি কাকে বলবে? বডি কতটুকু পোরশন? এটা স্টুডেন্ট অনেক সময় আনসারটা কমপ্লিট করতে পারে না। বডিকে আমরা কতটুকু অংশকে বডি বলবো? পাইলোরিক প্লেনের উপর থেকে। কি হলো? Ma'am, from the horizontal plane up to the incisor angularis. Ma'am, horizontal line passing through the cardiac notch up to the incisor. কার্ডিয়াক নচ থেকে ইনসিসুর অ্যাঙ্গুলারি সেটা কেন বডি হবে? Below the fundus and above the line extending from the pyloric. এত ঝামেলা করে কোথা থেকে পড়েছো তোমরা? এত ঝামেলা করে, হ্যাঁ, বডির বাউন্ডারি না পারলে হবে? 22 তারিখে পরীক্ষা। এই যে একটা ইমাজিনারি প্লেন, একটা যে ইমাজিনারি লাইন, যে কোনো লাইনের দুইটা পয়েন্ট থাকবে না? জিওমেট্রিতে কি পড়েছে? একটা লাইন কাকে বলা হয়? জয়েনিং 2 পয়েন্ট, তাই না? আচ্ছা, দুইটা বিন্দুকে জয়েন করেই তো একটা রেখা। তাহলে এখানে একটা পয়েন্ট কি? একটা পয়েন্ট হচ্ছে অ্যাঙ্গুলারি ইনসিসুরা,
আর আরেকটা পয়েন্ট কোথায় হবে? প্রক্সিমাল পার্ট অফ দ্য পাইলোরিক এন্ট্রাম। প্রক্সিমাল পার্ট অফ দ্য পাইলোরিক এন্ট্রাম কোথায় পড়েছো এইসব কথা? কোন বইতে? যে কিন্তু আমার সামনে দত্ত আছে, দত্ততে তো আমার জানা মতে এই জাতীয় কোনো কথা নেই। তোমাদের সামনে দত্ত আছে না? আছে দত্ত নাকি নেই? এই আরিফের নোট বই নিয়ে পড়ালেখা করলে তো হবে না। এই যে দেখো এখানে কি সুন্দর লেখা আছে, এক্সটেন্ডিং ফ্রম দ্য ইনসিসুরা অ্যাঙ্গুলারিস টু আ নচ। নচটার অবস্থান কোথায়? অন দ্য লেফট সাইড অফ দ্য পাইলোরিক এন্ট্রাম। না, এভাবে বলবে না, তোমরা যেটা বলবে অ্যাঙ্গুলারি ইনসিসুরা থেকে গ্রেটার কার্ডিয়াক কার্ভেচার, মানে গ্রেটার কার্ভেচারে একটা নচ থাকে। হ্যাঁ, ওই অ্যাঙ্গুলারি ইনসিসুরা থেকে গ্রেটার কার্ভেচারে যে নচটা থাকে, ওই নচ বরাবর যে ইমাজিনারি লাইনটা টানা হবে, এই ইমাজিনারি লাইনের উপরে পার্টটাই হচ্ছে গিয়ে বডি। তাহলে কি বলবে? ইমাজিনারি প্লেন এক্সটেন্ডিং ফ্রম দ্য অ্যাঙ্গুলারি ইনসিসুরা টু আ নচ দ্যাট ইজ প্রেজেন্ট অন দ্য গ্রেটার কার্ভেচার। ক্লিয়ার হয়েছে? এটা লিখে রাখতে পারো, যেহেতু দত্ততে একটু অন্যভাবে লিখেছে অন দ্য লেফট সাইড অফ দ্য পাইলোরিক এন্ট্রাম। না, এটা বলবে না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিভাবে বলতে হবে? যে গ্রেটার কার্ভেচারের এটা বলবে যে by an imaginary plane extending from the angularis, incisura angularis to a notch that is present on the greater curvature. সহজ কথায় বাংলায় বলে দিবে যে অ্যাঙ্গুলারি ইনসিসুরা, তোমরা তো দেখাবে, হাতটা সেখানে রাখবে, রেখে বলবে এখান থেকে গ্রেটার কার্ভেচার পর্যন্ত ইমাজিনারি লাইনটা নিয়ে যাচ্ছি, গ্রেটার কার্ভেচারে যে নচ আছে নচ পর্যন্ত, ঠিক আছে? তার উপরের অংশটা হচ্ছে বডি, নিচের অংশটা হচ্ছে পাইলোরিক পার্ট। আচ্ছা, পাইলোরিক পার্টের আবার কি কি অংশ আছে? পাইলোরিক এন্ট্রাম এন্ড পাইলোরিক ক্যানাল। আচ্ছা, কোনটার লেন্থ বেশি? এন্ট্রাম 7.5 সেন্টিমিটার, 7.5 এন্ট্রাম আর 2.5 হচ্ছে কি পাইলোরিক ক্যানাল। আচ্ছা, এই দুটাকে পাইলোরিক এন্ট্রাম এবং পাইলোরিক ক্যানাল, এটাকে কি আমরা বাইরে থেকে কি আমরা বুঝতে পারি কোনটা পাইলো? মানে দুটা ডিমার্কেটিং জোন বা লাইন হিসাবে কি কিছু আছে? এখানে একটা ইনডিফাইন্ড একটা সালকাস থাকে, তার নাম হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস। এটা ইল ডিফাইন্ড সালকাস থাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন আসবে যে সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার কিভাবে ফর্ম হয়? কিভাবে ফর্ম হয়? সার্কুলার ফাইবার এন্ড ডিপ ফাইবার অফ লংগিটিউডিনাল মাসল। হ্যাঁ, আচ্ছা, প্রথমে কিন্তু এই যে সার্কুলার মাসেল ফাইবারটার কথা বলবে, যে থিকেনিং অফ সার্কুলার মাসেল কোড। এখানেও এই যে লংগিটিউডিনাল মাসেলে ডিপ ফাইবার কিছু কন্ট্রিবিউট করে। কিন্তু এই দুটা যখন স্টুডেন্টরা শিখে, অনেক সময় স্টুডেন্টরা একদম একই মানে ভ্যালু দিয়ে বলে ফেলে যে বাই থিকেনিং অফ দ্য সার্কুলার মাসেল লেয়ার অ্যান্ড লংগিটিউডিনাল মাসেল লেয়ার। ব্যাপারটা কিন্তু হবে না। হ্যাঁ, আইদার বলো যে শুধু সার্কুলার মাসেলের থিকেনিং হয়ে হচ্ছে, আর যদি ভালো মার্কস পেতে চাও তাহলে এভাবে বলতে হবে যে সার্কুলার মাসেল কোটের থিকেনিং হয়ে আর ডিপ ফাইবারস অফ দ্য লংগিটিউডিনাল মাসেল। আচ্ছা, এখানে যখন আমরা এক্সপোজ করি তখন তার যে মিউকাস মেমব্রেন, এখানে কতগুলা ফোল্ড দেখা যায়। ওই ফোল্ড গুলার নাম কি? রুগি। আচ্ছা, এই রুগি গুলা কি তোমার কোন ডিরেকশনে সাজানো থাকে? ডিরেকশনটা কি? সার্কুলার, অবলিক নাকি? হ্যাঁ, লংগিটিউডিনাল থাকে তারা ডিরেকশনে। হ্যাঁ, কাজে আর এরা কি টেম্পোরারি না পার্মানেন্ট? যখন টেম্পোরারি। কাজে রুগি, হোয়াট ইজ রুগি? দে আর টেম্পোরারি মিউকাস। হ্যাঁ, এরা এদের ডিরেকশনটা হচ্ছে লংগিটিউডিনাল ডিরেকশন আছে। একটু বলে রাখি, অনেক সময় ধরো ইন্টেস্টাইন থেকেও প্রশ্নটা আসতে পারে বা স্টমাক থেকে ইন্টেস্টাইনে চলে যেতে পারে। যে তুমি তো বলেছো যে স্টমাকের ফোলগুলাকে রুগি বলা হয়, তাহলে ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইনে যে ফোল থাকে তার নাম কি? সার্কুলার, প্লিকা সার্কুলারিস। খালি সার্কুলার ফোল বললে তো হবে না, প্লিকা সার্কুলারিস। তখন বলতে পারে যে স্মল ইন্টেস্টাইনেও প্লিকা সার্কুলারিস আছে আর স্টমাকে আছে হচ্ছে কি রুগি। তাদের মধ্যে পার্থক্যটা কি? পার্মানেন্ট।
পার্মানেন্ট, রুগী হচ্ছে টেম্পোরারি। 4 আর কি বলতে হবে? ডিরেকশন কি সেম? রুগী হচ্ছে না ম্যাম বলো না, তোমরা বলবে যে প্লিকা সার্কুলেস হচ্ছে সার্কুলার ডিরেকশনে তারা অ্যারেঞ্জ থাকে, হ্যাঁ, আর এই যে রুগীটা থাকে হচ্ছে কি লঙ্গিচুডিনাল ডিরেকশনে অ্যারেঞ্জ থাকে। আচ্ছা, যার ভাগ্যে স্টমাক পড়বে তাকে হিস্টোলজি রিলেটেড কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবো, হ্যাঁ, যে 4টা লেয়ার আছে, কি কি 4টা লেয়ার? 4টা লেয়ারে তোমরা নাম বলে ফেলবে, তখন বলা হবে যে মিউকাস লেয়ার, যেটা মিউকাস লেয়ারের তো সাবডিভিশন আছে, কি কি সাবডিভিশন বলো তো? মিউকোসা, লামিনা প্রোপ্রিয়া, মাসকুলারিস ইন্টারনা, লাইনিং এপিথেলিয়াম, লামিনা প্রোপ্রিয়া এন্ড মাসকুলারিস মিউকোসা। একজন কেন 4টা লেয়ারের নাম বলে ফেললে? প্রথমে তো মিউকাস কোট, মিউকাস কোটেরই আরেকটা নাম মিউকোসা, ঠিক আছে? মিউকাস কোট আর মিউকোসা একই কথা। তাহলে মিউকাস কোট, সাবমিউকাস কোট, মাসকুলারিস এক্সটার্না, সেরোসা। প্রশ্ন করা হবে যে মিউকাস কোট বা মিউকোসা তার কি কি লেয়ার আছে, তখন বলতে হবে ল্যামিনা প্রোপ্রিয়া, মাসকুলারিস মিউকোসা আর মাসকুলারিস মিউকোসা। আচ্ছা, লাইনিং এপিথেলিয়াম, হ্যাঁ, মাসকুলারিস ইন্টারনা, হ্যাঁ, বা মাসকুলারিস মিউকোসা। আচ্ছা, এই লাইনিং এপিথেলিয়ামটা কি স্টমাকের ক্ষেত্রে? সিম্পল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, ল্যামিনা প্রোপ্রিয়া কোন বেসিক টিস্যু? লুজ কানেক্টিভ টিস্যু। লুজ এরিওলার কানেক্টিভ টিস্যু। আমাদের বডিতে শুধুমাত্র কি জিআই ট্র্যাক্টে আমরা ল্যামিনা প্রোপ্রিয়া পাই, নাকি আর কোথাও অন্য কোথাও আমরা ল্যামিনা প্রোপ্রিয়া পাই? এই যে সিস্টেমিক হিস্টোলজি কিন্তু সফট পার্টের ইন রিলেশনে চলে আসবে। দেখো আমাদের বডিতে, বলো আবার, আমি শুনতে পাইনি। বলতে পারবে কেউ? আচ্ছা, আমাদের বডিতে বলো, ভাষা আছে কিন্তু ভাষা আবার বলো। লেমিনা প্রক্রিয়া কোথায় থাকে, এটার অ্যানসারটা? হ্যাঁ, এটার অ্যান্সারটা আমি জানতে চাচ্ছি। এখানে তো তোমরা বললে যে স্টমাকে আছে, তার মানে জিআই ট্র্যাক্টের সবগুলো অর্গানেই কিন্তু লাইনিং এপিথেলিয়ামের পরের লেয়ারটা হচ্ছে ল্যামিনার প্রোপ্রিয়া। আমার প্রশ্ন ছিল যে জিআইটি ছাড়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ছাড়া আর কোথাও কি আমরা লুজ এরিওলার কানেক্টিভ টিস্যু পাই? ম্যাম টাঙে। সুপারফিশিয়াল ফাসা। আচ্ছা, আনসারটা কিভাবে বলবে? দেখো আমাদের বডিতে কিন্তু 3টা টিউব লাইক স্ট্রাকচার আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, একটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট। হ্যাঁ, আমাদের বডিতে যে টিউব লাইক স্ট্রাকচার যারা আছে, হ্যাঁ, টিউব লাইক স্ট্রাকচার মানে কি ভেতরে লুমেন থাকবে আর তার বাইরে আমরা ওয়ালটা পাচ্ছি। এই 3টে টিউব লাইক স্ট্রাকচারের মানে 3টা টিউব লাইক স্ট্রাকচার মানে 3টা সিস্টেম হয়ে যাচ্ছে। এখানে সবগুলা স্ট্রাকচারেরই লাইনিং এপিথেলিয়ামের পরে যে লেয়ারটা পাবো সেটাই হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। এবং আমাদের বডিতে যত জায়গায় ল্যামিনা প্রোপ্রিয়া আছে সব জায়গায় ল্যামিনা প্রোপ্রিয়া মানেই হচ্ছে লুজ এরিওলার কানেক্টিভ টিস্যু, ঠিক আছে? তাহলে আমাদের বডিতে যত জায়গায় ল্যামিনা প্রোপ্রিয়া আছে, ল্যামিনা প্রোপ্রিয়া মানেই হচ্ছে লুজ এরিওলার কানেক্টিভ টিস্যু। আচ্ছা, এরপরে যে লেয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা অথবা মাসকুলারিস ইন্টারনা। মাসকুলারিস মিউকোসাতে যে মাসেল থাকে, মাসেলটা কোন টাইপের মাসেল? স্মুথ মাসেল। এরা কিভাবে অ্যারেঞ্জ থাকে? ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। এরা 2টা লেয়ারে সাজানো থাকে, ইনার সার্কুলার আর হচ্ছে গিয়ে আউটার লঙ্গিটিউডিনাল। হ্যাঁ, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল। হ্যাঁ বলো। লুজ এরিওলার কানেক্টিভ টিস্যু, এটা কেন এরিওলার বলা হয় কেন, এটা একটু ক্লিয়ার করতে। এইটা হচ্ছে কি তোমার জিনিসটা লুজলি অ্যারেঞ্জ থাকে। হ্যাঁ, এরিওলার টিস্যু মানে হচ্ছে এই টার্মটা এসেছে যেখানে টিস্যুগুলা খুব লুজলি অ্যাটাচ থাকে। হ্যাঁ,
যেমন ডেন্স, যেখানে তোমার কম্প্যাক্ট অবস্থায় থাকে সেটাকে আমরা ডেন্স বলি, যেখানে সবকিছু লুজলি অ্যারেঞ্জ থাকে সেই লুজ থেকেই নামটা চলে এসেছে লুজ এরিওলার টিস্যু। ঠিক আছে, অ্যারিওলারের কোনো স্পেসিফিক কোনো না মিনিং আছে? এরিওলারের কোনো আবিধানিক অর্থ নিশ্চয় আছে, ওইটা আমার জানা নেই। ঠিক আছে, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলুন, কোশ্চেন ম্যাম বলো। বলছেন যে ল্যামিনা প্রোপ্রিয়াটা 3টা টিউব লাইক স্ট্রাকচার, মানে টিউব লাইক স্ট্রাকচার গুলোর মধ্যে ল্যামিনা প্রোপ্রিয়া থাকে, তো রেসপিরেটরি সিস্টেমে তো টিউব লাইক স্ট্রাকচার আছে, ওখানেও কি ল্যামিনা প্রোপ্রিয়া থাকবে? হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ সেখানেও তো আমাদের ব্রঙ্কাস। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে থেকে তাহলে এখানে লিখেছো প্রিপারেটরি লিভ। হ্যাঁ, রিটার্ন কবে শেষ হচ্ছে? 7 তারিখ। 8 তারিখে সবাই রিপোর্ট করবে তোমাদের। আমি কালকে থেকে এই 7 তারিখ পর্যন্ত প্রিপারেটরি লিভ দিয়ে দিলাম, তোমরা পার্সেন্টেজের খাতায় লেখো, একটা অ্যারো দিয়ে প্রিপারেটরি লিভ লেখো। হ্যাঁ, ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। হ্যাঁ, মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। হ্যাঁ, তোমরা নিজেরাও বুঝতে পারছো পোস্ট গ্রাজুয়েশনে রিটেনে অনেক স্টুডেন্টরা ফেল করে যাচ্ছে। হ্যাঁ, চিন্তা ভাবনা করে ভালো করে প্রশ্ন দেখে বুঝে আনসার করবে, এবং কনসেপশন পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্ন সব কিন্তু কনসেপশন রিলেটেড। আর ছবি আঁকার চেষ্টা করবে, অ্যানাটমি মানেই কিন্তু ছবি দিতেই হবে। ওরা তো পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্ন তো বলবে না যে এখানে ছবি আঁকো, তোমাকে বুঝে বুঝে ছবি আঁকতে হবে। আর এর মধ্যে তোমরা কোশ্চেন সলভ করতে গিয়ে যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় ওভার ফোন আমার সাথে যোগাযোগ করবে। তো ঠিক আছে, যাও ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, এটা বলতে আমার মিস হয়ে গিয়েছিল। রেসপিরেটরি ট্র্যাক সেটাও তো তোমার টিউব লাইক স্ট্রাকচার। হ্যাঁ, যেমন ব্রঙ্কাস, ব্রঙ্কিও, ট্র্যাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এটা তো অবশ্যই টিউব লাইক স্ট্রাকচার। আচ্ছা, তো ক্লিয়ার হয়েছে? প্রশ্নের উত্তর পেয়েছো? জি ম্যাম। আচ্ছা এখন দেখো এরপরে যে স্টমাকে যে গ্ল্যান্ডের অবস্থান কোথায়? কিভাবে তৈরি? ল্যামিনা প্রোপ্রিয়া। হ্যাঁ, এই ল্যামিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ডটা কোথা থেকে আসলো, কিভাবে তৈরি হলো? এই যে স্টমাকে যে লাইন, হ্যাঁ স্টমাকে, এখানে আবার মিউকোসার কথা বলবে না, আমরা তো মিউকোসার একটা অংশই তো ল্যামিনা প্রোপ্রিয়া, মিউকোসার একটা অংশই হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। যদি প্রশ্ন করে গ্ল্যান্ডটা কিভাবে তৈরি হলো, তখন বলবে এই যে লাইনিং এপিথেলিয়ামটা যখন ল্যামিনা প্রোপ্রিয়ার ভেতরে ঢুকে গেল, লাইনিং এ যতটুকু পোর্শন ল্যামিনা প্রোপ্রিয়ার ভেতরে ঢুকে গেল, হ্যাঁ সেখানকার সেলের মডিফিকেশন হয়েই তারা সেক্রেটরি ক্যাপাসিটি তৈরি করে, তারাই হয়ে যাচ্ছে গ্ল্যান্ড। আচ্ছা একটু 1 মিনিট একটু অফ দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে থেকে ছুটি। হ্যাঁ, দোয়া তো করি, দোয়াতে তো পাস হচ্ছে না। হ্যাঁ, ভালোভাবে পড়ো, পরীক্ষা দাও। এই কয়দিনের মধ্যে প্রশ্ন সলভ করতে কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করো, ওভার ফোনে আমরা ডিসকাস করব। আর যদি তোমরা মনে করো এখানে এসে গ্রুপ স্টাডি করলে তোমাদের সুবিধা হবে, যে কোনো দিন চলে আসতে পারো, এখানে পার্সেন্টেজের খাতায় সই করতে হবে না। ঠিক আছে, ভালোভাবে পড়ালেখা করো, কোনো অসুবিধা হলে ডোন্ট হেসিটেট টু কল মি। ঠিক আছে, যে কোনো সময় আমাকে ফোন করো। হ্যাঁ, আর ভালোভাবে পরীক্ষা দাও। 7 তারিখ পর্যন্ত ছুটি, 7 তারিখে রিটেন শেষ, 8 তারিখে একদম 8:30টার মধ্যে রিপোর্ট করতে হবে। এরপরে কিন্তু তোমাদের অনেক কাজ, ভাইবার জন্য প্রেজেন্টেশন স্কিল, হ্যাঁ এগুলা কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ ভাইবা পরীক্ষা শুরু হবে প্রেজেন্টেশন স্কিল দিয়ে। এটা যদি ভালো হয়ে যায় এক্সামিনারে ইমপ্রেশন কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর প্রেজেন্টেশন স্কিলে কিন্তু তোমাদের টুল ইউজ করতে হবে, শুধু মডেল টানা, ব্ল্যাকবোর্ড আঁকতে হবে, হ্যাঁ ছবি দেখাতে হবে, মডেল ইউজ করতে হবে, টর্সো ইউজ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে পড়া, সুস্থ থাকো। হ্যাঁ, বাসায় যদি কারো দেখো যে সিমটম দেখা দিচ্ছে, তুমি এক্সামিনার, হ্যাঁ তুমি একজন মা, তুমি একজন স্ত্রী, তোমার অনেক পরিচয় আছে। এখন কিন্তু 15 দিনের জন্য তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তুমি কিন্তু একজন এক্সামিনার। কাজে যতদূর সম্ভব বাসায় কারো সিমটম দেখা মানে এখন করোনা ধরে নিতে হবে। হ্যাঁ, একটু আইসোলেশনে চলে যাওয়া, পরীক্ষা তো খারাপ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে তুমি এখানে এসে পড়ো, এটা তো মোস্ট ওয়েলকাম। আমি তো তোমাদের আশাটা নিষেধ করছি না, যেহেতু সলিমুল্লাহ পর্যন্ত আসতে রাস্তাতে অনেকখানি সময় যায়। হ্যাঁ, আর পরীক্ষার আগে তো একটু প্রিপারেটরি লিভ তো আমার দিতে হবে। তোমরা এখানে এসে পড়তে চাইলে তো মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। এখানে এসে পড়ো, কোনো অসুবিধা হলে অবশ্যই আসো, কোনো অসুবিধা হলে আমার সাথে ডিসকাস করো। না না, বাসায় পড়া হয় না, শোনো পোস্ট গ্রাজুয়েশনের পড়া কখনোই বাসায় হয় না। আমরাও তো তোমার মানে আমিও তো তোমাদের স্টেজটা পার হয়ে এসেছি। হ্যাঁ, আমরা তো 3টা 3:30 পর্যন্ত আমি ঢাকা মেডিকেলের ডিপার্টমেন্টে থাকতাম, বাসায় গেলে কি পড়া হয় নাকি?
বাসায় গেলে এই কাজ থাকবে ওই কাজ থাকবে, বাচ্চা তোমার সামনে চলে আসবে, এভাবে তো পড়া হয় না আসলে। হ্যাঁ, এখন 15টা দিন তো একদম ফোকাস রাখতে হবে পরীক্ষার প্রতি। হ্যাঁ, তোমরা 3 জন খুব সিনসিয়ার। আমি সেকেন্ড পার্টের স্টুডেন্ট একটু আগে আসছে, ওদেরকে কোনো কমেন্ট করি নাই, তোমাদেরকেই কমেন্ট করছি। তোমাদের যা প্রিপারেশন, তোমরা কিন্তু এক চান্সে পাস করে যাবে। এবং এই ব্যাপারে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার কথা আমি বলবো। আমি কিন্তু এক্সটার্নালকে তোমাদের 3 জন সম্পর্কে খুব ভালো কথা বলবো, কিন্তু সেকেন্ড পার্টের সম্পর্কে আমি বলবো না, ওদের অনেক ল্যাকিংস আছে। কাজে ভালোভাবে পড়ো, এক চান্সে পাস করে যাও। বছর বছর ফেল করা এভাবে তো অসুবিধা হয়ে যায়, তোমাদেরও অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। ঠিক আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা বলছিলাম, ল্যামিনা প্রোপ্রিয়াতে তো গ্ল্যান্ডস থাকবে। আচ্ছা, এই গ্ল্যান্ডস এর মধ্যে কি কি সেল থাকে, এগুলো একটু সেলগুলার নাম বলো। কি কি সেল থাকবে? 3 ধরনের সেল থাকে। হ্যাঁ, জাইমোজেনিক সেল, অক্সেন্টিক সেল, আর হচ্ছে কি মিউকাস নেক সেল। আচ্ছা, জাইমোজেনিক সেলটার শেপ কেমন, দেখতে কেমন? এটা কিন্তু কিউবয়েডাল শেপ, এটা একটু লিখে রাখো। হ্যাঁ, জাইমোজেনিক সেল হচ্ছে গিয়ে কিউবয়েডাল শেপ। হ্যাঁ, এরা কোথায় পাওয়া যায়? এরা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের বেজে কিন্তু এদের মানে সংখ্যাটা বেশি থাকে। হ্যাঁ, ওরা কি কাজ করে? ওরা পেপসিনোজেন সেক্রেট করে। হ্যাঁ, ওরা কি পেপসিন সেক্রেট করতে পারে? জাইমোজেনিক বা চিপ সেল? না ম্যাম, পেপসিনোজেন সিক্রেট করবে, ইনঅ্যাক্টিভ। পেপসিনোজেনটা কি একটা অ্যাক্টিভ সাবস্টেন্স না ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স? এটা ইনঅ্যাক্টিভ হয়। এটা কিভাবে? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন সংস্পর্শে আসে তখন অ্যাক্টিভ হবে, অথবা যে পূর্ববর্তী যে পেপসিন থাকে সেটার সংস্পর্শে। না 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 না, এসব কথা বলতে যাবে না। সহজ কথা, ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কনভার্টেড হয়ে যাচ্ছে অ্যাক্টিভ পেপসিন। অ্যাক্টিভ পেপসিনই প্রোটিনের উপরে কাজ করতে পারে। যতক্ষণ পর্যন্ত সে পেপসিনোজেন অবস্থায় থাকে সেটা কিন্তু প্রোটিনের উপরে সে কাজ করতে পারে না। হ্যাঁ, আচ্ছা, অক্সেন্টিক সেলের শেপটা কেমন? এটা হচ্ছে কি লার্জ পলিহেড্রাল সেল। আচ্ছা, অক্সেন্টিক সেল তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন করে। আচ্ছা, প্রশ্ন আসবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে সেক্রেশন হচ্ছে কোন জায়গাটাতে সেক্রেশন হয়? মানে এটা কি সেলের ভেতরেই সেক্রেশন হবে? হ্যাঁ, সেলের ভেতরে। গ্যাস্ট্রিক লুমেন না, গ্যাস্ট্রিক লুমেনে তো প্রথমেই আসবে না। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে লুমেনটা আছে সেখানের মধ্যে হাইড্রোজেন আর ক্লোরাইডটা এক্সক্রিট করে, সেই হাইড্রোজেন আর ক্লোরাইডটা ফিউজ হয়ে এই সেল তৈরি করে। এত ঝামেলার প্রশ্ন তো আমি জিজ্ঞেস করি, আমার সহজ প্রশ্ন। আচ্ছা, পরীক্ষার হলে কিন্তু তোমরা টু দা পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন ছিল অক্সেন্টিক সেল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেক্রেশন করে, কোথায় সেক্রেশন করে? সহজ উত্তর, ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি। হ্যাঁ, এটা ক্যানালিকুলি। ক্যানালিকুলি তোমরা ছবি দেখেছো কিনা জানি না। এটা কিন্তু জেন ক্রুয়ার বইতে খুব সুন্দর ছবি আছে। এই ক্যানালিকুলা এটা কিন্তু সেলের ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মার্জিন থেকে ক্যানালিকুলিটা তৈরি হয়ে সেলের ভেতরে যেহেতু ঢুকে যায়, এই জন্য এই ক্যানালিকুলিটার নাম হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি। ঠিক আছে। আচ্ছা, যদি তোমার ক্যানালিকুলারই তো কন্টিনিউশন হচ্ছে কি লুমেনের সাথে। হ্যাঁ, আসো, কিছু বলবে? হ্যাঁ, কি বলো? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে কবে দেখাবে? কালকে নাকি? আচ্ছা, তাহলে পরশুদিন মানে হচ্ছে তোমার মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার দিন দেখাও। এই যে বিডিএস এর সোমবার। আচ্ছা, ঠিক আছে, সোমবার দিন দেখাও। সোমবার দেখালে আমরা বুধবার ডিপার্টমেন্টাল সেমিনার করবো। ঠিক আছে, এটা তুমি আমাকে একটু দেখিয়ে নিও। আর বিডিএস এর পরীক্ষা হয়ে গেছে? হ্যাঁ, খাতা কে দেখবে, এগুলো সব ঠিক করা আছে? আচ্ছা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজাল্ট দেওয়ার চেষ্টা করো। কোনো পেশেন্ট ছিল, কোভিড কেস ছিল কেউ? আচ্ছা, আজকে আমার জানা মতে 2 জন ছিল। আমি ওদেরকে বলেছিলাম আলাদা একটা রুমে পরীক্ষা নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, এটা মাহফুজা পরীক্ষা নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলি, তার সাথেই তো লুমেনের যোগাযোগ। আচ্ছা, যদি তোমার ক্যানালিকুলাতে না হয়ে সেলের ভেতরে যদি হয়ে যেত, যেমন জাইমোজেনিক সেল যে তোমার পেপসিনোজেন, হ্যাঁ, এই সেক্রেটরি ভেসিকেল গুলা কিন্তু জাইমোজেন সেলের ভেতরেই তৈরি হচ্ছে। কিন্তু
যদি HCl সেলের ভিতরে তৈরি হতো তাহলে কি হতো? তাহলে সেলটা তো ধ্বংস হয়ে যেত। কাজে সেলের তো লাইসিস হয়ে যেত, তাহলে কোনো অবস্থাতেই সেলের ভেতরে কিন্তু HCl থাকবে না। এই জন্য এই প্রশ্নটা করা হয় যে HCl সেক্রেশনটা হচ্ছে কোথায়? হ্যাঁ, ইন্ট্রাসেলুলার ক্যানালিকুলাইতে। আচ্ছা, হ্যাঁ এটা গেল। এরপরে চলে আসি মাসেল কোটে। হ্যাঁ, আচ্ছা, জেনারেল প্ল্যান অনুযায়ী যেভাবে জিআই ট্র্যাক্টের অর্গান গুলাতে মাসেল থাকার কথা, মানে আমি মাসকুলারিস এক্সটার্নাল কথা বলছি, স্টমাকে কি সেভাবে থাকে? না ম্যাম, 3 লেয়ার থাকে। এখানে আমরা একটা অবলিক লেয়ার পাচ্ছি। এই অবলিক লেয়ারটা কি সম্পূর্ণ স্টমাকের ওয়াল জুড়ে থাকবে? নো ম্যাম, লেজার কার্ভেচারের সেদিকে থাকে না। অ্যালং দ্য লেজার কার্ভেচার বরাবর কিন্তু সে থাকে না। না থাকার জন্য কি হচ্ছে, যখন কন্ট্রাকশন হচ্ছে তখন লেসার কার্ভেচার আর ফ্রি মার্জিন অফ দ্য অবলিক মাসেল কোড এর মাঝখানে কিন্তু গ্যাস্ট্রিক ক্যানালটা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার হাতে যখন ভিসারা থাকবে তোমাকে বলবে যে গ্যাস্ট্রিক ক্যানালটার লোকেশন দেখাও, তখন কিন্তু তুমি লেসার কার্ভেচার বরাবর তুমি মানে স্টমাকের মধ্যে তোমার ফিঙ্গারটা ঘোরাবে, তখন প্রশ্ন আসবে যেটা কিভাবে তৈরি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানালটা, তখন আমি যে আনসারটা বললাম সেটা বলে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে মাসেল কোট আছে, তোমরা জানো যে জিআইটিতে কিন্তু দুটা প্লেক্সাস আছে, তাই না? মায়োন্টেরিক প্লেক্সাস আর মিজনার্স প্লেক্সাস। হ্যাঁ, এদের লোকেশনটা কোথায় থাকে? Myenteric plexus between these two coat of muscle and Meissner plexus in the submucosa. সাবমিউকাস কোটে। হ্যাঁ, তাহলে এখন স্টমাকে যে আমরা 3টা লেয়ার পাচ্ছি, তাহলে এখানে তোমার মিজনার্স মায়োন্টেরিকের লোকেশনটা কোথায় হবে? ইনার সার্কুলার আর আউটার লংজিটিউডিনাল মাঝখানে। এখানেও কিন্তু সেম, যে এখানে অবলিক আছে দেখে অবলিক আর সার্কুলারের মাঝখানে থাকবে তা কিন্তু না। হ্যাঁ, জেনারেল প্ল্যান অনুযায়ী অন্য অর্গানে যেরকম সার্কুলার আর মানে ইনার সার্কুলার আর আউটার লংজিটিউডিনালের মাঝখানে থাকবে, স্টমাকের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। আচ্ছা, তাহলে মাসেল কোট চলে গেল। এপাশে আমরা মিউকাস কোট পেলাম, মাসেল কোট। মাঝখানে থাকছে হচ্ছে কি সাবমিউকাস কোট। সাবমিউকাস কোটে কোন বেসিক টিস্যু থাকে? এটা বোধহয় ভেরি গুড, এখানে থাকবে কিন্তু ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। হ্যাঁ, আর এখানে একটা আরেকটা কি স্ট্রাকচার থাকবে বলো তো এই সাবমিউকাস কোটে? লিম্ফ্যাটিক নার্ভ প্লেক্সাস। আচ্ছা, এই কোন নার্ভ প্লেক্সাসটা? মিজনাস নার্ভ প্লেক্সাস। এর আরেকটা নাম হচ্ছে সাবমিউকোসাল নার্ভ প্লেক্সাস। এটা কি তোমার সাবমিউকাস কোটের তো থিকনেস অনেক বেশি। হ্যাঁ, এটা কি মাঝখানে থাকে এই তোমার মিজনাস প্লেক্সাস নাকি লোকেশনটা কোথায় থাকবে? সার্কুলার মাসেলের মানে দিকে, মাসেল কোটের কাছাকাছি কিন্তু ওর অবস্থান। হ্যাঁ, আচ্ছা, মাসেল কোট চলে গেল। এরপরে আসলো সেরাস কোট। আচ্ছা, এখন জিজ্ঞেস করবে সেরাস কোটে কোন বেসিক টিস্যু পাওয়া যাবে? এপিথেলিয়াম। শুধু এপিথেলিয়াম? simple connective tissue covered by simple squamous epithelium. আমরা দেখো সেরাস কোট মানেই হচ্ছে তোমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম প্লাস লুজ এরিওলার কানেকটিভ টিস্যু। হ্যাঁ, আচ্ছা, যেখানে যেই সমস্ত অর্গান এপিথেলিয়াম দিয়ে কাভার থাকে, হ্যাঁ, তাদেরকে তো আমরা তাদেরই লাস্ট লেয়ারটা আমরা বলি হচ্ছে কি সেরাস কোট। হ্যাঁ, এই যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম বললাম সেটা কিন্তু ওই পেরিটোনিয়াম থেকে আসছে। আচ্ছা, যেই সমস্ত অর্গান রেট্রোপেরিটোনিয়াল যাদের কাভারিং এ আমরা পেরিটোনিয়াম পাচ্ছি না, সেই সমস্ত অর্গানের লাস্ট লেয়ারটা আমরা কি বলি? অ্যাডভেন্টিশিয়া। চিন্তা করে বলো তো, এই যে ফাইব্রাস কোট বা অ্যাডভেন্টিশিয়া, এখানে আমরা কি পাবো? এটার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি হবে? লুজ কানেকটিভ টিস্যু। হ্যাঁ, লুজ কানেকটিভ টিস্যু প্লাস সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাই হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ সেরোসা। হ্যাঁ, কাজে এখান থেকে তুমি যদি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটাকে তুমি যদি মাইনাস করে দাও, তাহলে কি থাকছে? কিন্তু শুধুমাত্র লুজ এরিওলার টিস্যু। তাহলে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যে ফাইব্রাস কোট বা অ্যাডভেন্টিশিয়া কোট, এখানে কোন বেসিক টিস্যু পাওয়া যাবে? উত্তরটা হবে হচ্ছে কি লুজ এরিওলার টিস্যু। আচ্ছা,
এখানকার যে লুজ এরোলার টিস্যু, ল্যামিনা প্রোপ্রিয়াতে আমরা লুজ এরোলার টিস্যু পাচ্ছি, সেরাস কোট বা অ্যাডভেন্টিসিয়া কোটেও কিন্তু আমরা লুজ এরোলার টিস্যু পাই। এই দুইটার মধ্যে কোন সেল কি কোথাও একটু বেশি থাকে? এখানে কিন্তু অ্যাডিপোজ সেলটা একটু বেশি থাকে। তোমরা হয়তো হিস্টোলজি খাতা দেখলে মনে করতে পারবে যে এখানে কিন্তু তোমরা অনেক ছবিতে দেখিয়েছো যে অনেকগুলো অ্যাডিপোজ টিস্যু একসাথে মিলে মানে কালেকশন অফ অ্যাডিপোজ টিস্যু আছে। এটা মনে রাখতে পারলে ভালো, মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, গ্যাস্ট্রিক ক্যানাল হয়ে গেল। আর্টারি সাপ্লাই এটা তোমরা পারবে, এটাতে আমি আর গেলাম না। আচ্ছা, ভেনাস ড্রেনেজটা একটু বলো তো কিভাবে বলতে হবে? আর্টারি সাপ্লাই তো সবাই পারবে, এটা আমার কি উত্তর বলার দরকার আছে কোনো? আচ্ছা, ম্যাক্সিমাম আর্টারি সাপ্লাই, অনেকগুলো আর্টারি আছে তো তাই না? হ্যাঁ, 5টা আর্টারির মাধ্যমে সাপ্লাই হচ্ছে। ম্যাক্সিমাম আর্টারি সাপ্লাই কোন আর্টারি থেকে আসে? লেফট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রিক বলা হয় যে স্টমাকের 2/3 পার্ট ওখান থেকে সাপ্লাই পায়। আচ্ছা, ভেনাস ড্রেনেজ যখন জিজ্ঞেস করা হবে কিভাবে সুন্দরভাবে বলবে একজন একটু বলো। এটা তো আর্টারির সাথে করেসপন্ডিং ভেইন আছে না, তখন কিভাবে রাইট গ্যাস্ট্রিক ভেইন, লেফট গ্যাস্ট্রিক ভেইন, স্প্লেনিক ভেইন। না, তোমরা তো মানে ভেনাস ড্রেনেজ বলার সময় কিন্তু ছোট ভেইন থেকে বড় ভেইন কোথায় ড্রেন হচ্ছে সেটাও কিন্তু সাথে সাথে বলতে হয়। যেমন আর্টারি সাপ্লাইতে আমরা আর্টারির নাম বলে সাথে সাথে মেইন ট্রাঙ্কটা বলে ফেলি না। যখনই তুমি বলছো লেফট গ্যাস্ট্রিক, তুমি বলছো ইট ইজ আ ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। একইভাবে যখন ভেনাস ড্রেনেজ বলবে তখন কিন্তু বলতে হবে যে রাইট আর লেফট গ্যাস্ট্রিক ভেইন ড্রেন ইনটু পোর্টাল ভেইন। হ্যাঁ, শর্ট গ্যাস্ট্রিক আর লেফট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেইন ড্রেন ইনটু স্প্লেনিক ভেইন, রাইট গ্যাস্ট্রোএপিপ্লোইক ভেইন ড্রেন ইনটু সুপিরিয়র মেজেন্টারিক ভেইন। এভাবে কিন্তু ভেনাস ড্রেনেজ বলার সময় ভেইন গুলা কোন বড় ভেইনে ড্রেন করছে এটা কিন্তু সাথে সাথে বলে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিম্ফেটিক ড্রেনেজ এটা বলার সময় অনেক সময় লেখার সময় স্টুডেন্টরা ভুল করে, এটা কিভাবে বলতে হবে বলো তো? জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি স্টমাকে লিম্ফেটিক ড্রেনেজ বলো, কিভাবে শুরু করতে হবে? বলো, একজন বলো। বলো কিভাবে বলবে একটু বলো, তারপর আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এটা বলতে গেলে স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট 95% স্টুডেন্ট ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, মানে তোমরা যেটা বলো সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে শুরুতে কিছু জিনিস অ্যাড করতে হয়। Left part of a vertical line drawn from the cardiac orifice. লেফট পার্ট থেকে হচ্ছে প্যানক্রিয়াটিকোস্পেনিক লিম্ফ নোডে যাবে। আচ্ছা, একটু থামো এখন। তুমি প্রথমেই বলছো নোডের কথা। হ্যাঁ, এই প্রথমেই কেন নোডের কথা আসবে? প্রথমে তো লিম্ফেটিক ভেসেলের কথা আসবে, তাই না? লিম্ফেটিক ভেসেলের মাধ্যমে তো স্টমাকের ওয়াল থেকে লিম্ফটা ড্রেন হয়ে তারপরে সে নোডের কাছে আসবে। তাহলে প্রথমে তো আমাদের লিম্ফ ভেসেলের কথা বলতে হবে। হ্যাঁ, প্রথমে বলতে হবে এখানে lymphatic drainage of stomach consists of 3 sets of communicating lymphatic plexus. হ্যাঁ, সেই যে লিম্ফেটিক প্লেক্সাস গুলা কোথায় থাকে? তাদের অবস্থান হচ্ছে সাবমিউকোসাতে, তাদের অবস্থান ইন্ট্রামাসকুলার পজিশনে, আর থার্ড প্লেক্সাসটার অবস্থান হচ্ছে কি সাবসেরাস কোটে। বুঝতে পেরেছো? এই যে লিম্ফ ভেসেল গুলা মিলে মিলে 3টা তোমার প্লেক্সাস তৈরি করে। লিম্ফেটিক ভেসেলের 3টা প্লেক্সাস তৈরি করে। প্রথম প্লেক্সাসটার অবস্থান হচ্ছে মিউকাস কোটের নিচে, এই জন্য সেটাকে বলা হয় সাব মিউকাস প্লেক্সাস। সেকেন্ড প্লেক্সাসটার অবস্থান হচ্ছে মাসকুলার কোটের ভেতরে, তার নাম হচ্ছে কি ইন্ট্রামাসকুলার প্লেক্সাস। থার্ড প্লেক্সাসটার অবস্থান হচ্ছে গিয়ে সাবসেরাসে, মানে সেরাস কোটের নিচে, নিচে মানে ভেতরের দিকে। হ্যাঁ, সেরাস কোটের বাইরে তো আর কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা বলে তারপরে তখনই জিজ্ঞেস করা হবে যে লিম্ফেট, বা কাউকে জিজ্ঞেস করা হতে পারে লিম্ফেটিক্স কোথা থেকে শুরু হচ্ছে। তখন এই লিম্ফ নোড হিসেবে যদি তোমরা শুধু পড়ো তাহলে তো এই প্রশ্নের উত্তর তো কেউ দিতে পারবে না। জিজ্ঞেস করলো যে সবচেয়ে প্রথমে লিম্ফেটিক ভেসেল কোথা থেকে লিম্ফটাকে ড্রেন করে কোথায় যাচ্ছে, এই প্রশ্নের উত্তর কি বলতে হবে? From the blind end of lymphatic. Right?
বুঝলাম না, বলো একটু। Blind. হ্যাঁ, ব্লাইন্ড Blind end of lymphatic. ব্লাইন্ড এন্ড অফ মানে কি বাংলায় বলো? ব্লাইন্ড এন্ড অফ কোনো কথা হলো না তো। তুমি কি বুঝাতে চাচ্ছ একটু বলো, তাহলে আমি যখন বলবো তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে লিম্ফেটিক, একদিক মানে বন্ধ থাকে আরেকদিক খোলা থাকে। হ্যাঁ দেখো যে লিম্ফ ক্যাপিলারি একদিক বন্ধ থাকে আরেকদিক খোলা থাকে, ব্লাইন্ড এন্ডেড থাকে। আচ্ছা, এই যে প্রথম যে লিম্ফেটিক স্ট্রাকচার, হ্যাঁ, যেটা দিয়ে যেখানে প্রথমে তোমার স্টমাকের লিম্ফটা আসে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্লাইন্ড এন্ডেড স্ট্রাকচার। এটাকে বলা হয় লিম্ফেটিক রেডিকেল। এই রেডিকেলের অবস্থানটা কোথায়? আমি হিস্টোলজি যেভাবে বলেছি সেভাবে বলো যে এই সাব এপিথেলিয়াল, হ্যাঁ, সাব এপিথেলিয়াল লিম্ফেটিক রেডিকেল, যেটার একটা এন্ড হচ্ছে ব্লাইন্ড এন্ড আর একটা এন্ড হচ্ছে ওপেন এন্ড। আচ্ছা, এই ওপেন এন্ড গিয়ে আলটিমেটলি লিম্ফটা কোথায় চলে আসে? পেরিগ্ল্যান্ডুলার প্লেক্সাস। তার মানে গ্ল্যান্ডের চারিপাশে একটা প্লেক্সাস করছে, এটারও কিন্তু অবস্থান তাহলে ল্যামিনা প্রোপ্রিয়াতে। তাহলে এখান থেকে লিম্ফটা চলে আসছে পেরিগ্ল্যান্ডুলার প্লেক্সাসে। এই পেরিগ্ল্যান্ডুলার প্লেক্সাস থেকে ইফারেন্ট ফাইবার এসে তারা তোমার মাসকুলারিস মিউকোসাকে পার্স করে তারা ফর্ম করবে সাব মিউকাস প্লেক্সাস। এই যে বলেছি তিনটা প্লেক্সাসের প্রথম প্লেক্সাস হচ্ছে গিয়ে সাব মিউকাস প্লেক্সাস, তারপর সেখান থেকে ইন্ট্রামাসকুলার প্লেক্সাসে চলে যাবে, সাবসেরাস প্লেক্সাসে চলে যাবে। হ্যাঁ, এই সাবসেরাস প্লেক্সাস থেকে আলটিমেটলি লিম্ফ ভেসেল গুলা ব্লাড ভেসেলকে তারা অ্যাকম্পেনি করবে। তারপরে তো তোমরা যে তোমার লিম্ফ ভেসেলস অ্যাকম্পেনি, তোমরা যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এরকম করে করে তারপরে তো তোমরা লিম্ফেটিক নোডের কথা বলবে। প্রথমে নোডের কথা বললে তো আনসার হবে না। হ্যাঁ, তাহলে এটা তোমরা দেখো সুন্দরভাবে দত্ততে লেখা আছে। আমি যেই ভাষায় বলেছি, তোমাদেরকে যখন লিম্ফেটিক ড্রেনেজ অফ স্টমাক জিজ্ঞেস করা হবে তোমরা কিন্তু এই ভাষায় কথা বলবে। হ্যাঁ, ছোট্ট ছোট প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যে কয়টা ইন্টার কমিউনিকেটিং প্লেক্সাস আছে, তিনটার নাম বলবে। কাউকে জিজ্ঞেস করবে যে প্রথম লিম্ফেটিক ড্রেনেজ কোথা থেকে শুরু হলো, হ্যাঁ, সেই স্ট্রাকচারটার নাম কি, সেখান থেকে লিম্ফটা কোথায় চলে যাচ্ছে, তারপর লিম্ফটা কোথায় চলে যাচ্ছে, তারপর লিম্ফটা কোথায় চলে যাচ্ছে। ভাইভা মানে কিন্তু এখানে কিন্তু আমরা কনসেপশন দেখবো। হ্যাঁ, আচ্ছা, লিম্ফেটিক ড্রেনেজ হয়ে গেল। ম্যাম, লিম্ফেটিক ড্রেনেজটা একটু আরেকবার যদি বলতেন তাহলে ভালো হতো। লিম্ফেটিক রেডিকেল দত্ততে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা নিজেরা পড়ো। হ্যাঁ, পড়ে যদি বুঝতে না পারো তখন আবার আমাকে বলবে। হ্যাঁ, এই যে হিস্টোলজিটা পড়ে হিস্টোলজির সাথে তোমরা কোরিলেট করো। হ্যাঁ, যে তোমার এপিথেলিয়ামের পরে যে ল্যামিনা প্রোপ্রিয়া, সেটাকে তো বলা হচ্ছে যে সাব এপিথেলিয়াল রিজন। হ্যাঁ, সেখান থেকে একটা লিম্ফ ক্যাপিলারি যেটাকে বলা হচ্ছে রেডিকেল, তার একটা এন্ড বন্ধ থাকবে না প্রোপ্রিয়া, মানে এখানে তো সব গ্ল্যান্ড গুলা, এই গ্ল্যান্ড গুলাকে সারাউন্ড করে কিন্তু একটা লিম্ফেটিক প্লেক্সাস আছে। তাহলে এই যে লিম্ফেটিক রেডিকেল, ব্লাইন্ড এন্ডের যে লিম্ফেটিক রেডিকেলটা, তার একটা এন্ড তো ব্লাইন্ড, আরেকটা এন্ড হচ্ছে ওপেন। এই ওপেন এন্ডটা হচ্ছে এ পাশে যে গ্ল্যান্ডের চারিপাশে লিম্ফেটিক ভেসেল মিলে যে প্লেক্সাস তৈরি করেছে, সেটাকে বলা হচ্ছে পেরিগ্ল্যান্ডুলার লিম্ফেটিক প্লেক্সাস। লিম্ফটা তখন এই পেরিগ্ল্যান্ডুলার লিম্ফেটিক প্লেক্সাসের মধ্যে চলে আসে। সেখান থেকে আবার ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল বের হয়। ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল বের হয়ে ল্যামিনা প্রোপ্রিয়ার পরে আমরা কাকে পাচ্ছি? মাসকুলারিস মিউকোসাকে সে পায়ার্স করবে, পায়ার্স করে সে তো সাব মিউকোসাতে চলে আসলো। সাব মিউকোসাতে আছে হচ্ছে গিয়ে একটা, সেটাকে বলা হচ্ছে সাব মিউকাস লিম্ফেটিক প্লেক্সাস। সেই সাব মিউকাস লিম্ফেটিক প্লেক্সাসে লিম্ফটা চলে আসলো। সেখান থেকে আবার ইফারেন্ট লিম্ফেটিক ভেসেলের মাধ্যমে লিম্ফটা চলে আসবে হচ্ছে গিয়ে ইন্ট্রামাসকুলার লিম্ফেটিক প্লেক্সাসে। ইন্ট্রামাসকুলার লিম্ফেটিক প্লেক্সাস থেকে আবার ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল বের হবে, তারা আবার চলে আসবে সাব মিউকোসাল লিম্ফেটিক প্লেক্সাসে। এখান থেকে যে বড় বড় লিম্ফেটিক ভেসেল গুলা বের হবে, তারা অ্যাকম্পেনি করবে হচ্ছে গিয়ে স্টমাকের
ভেসেলকে, তখনই বলা হয় যে যেই লিম্ফেটিক ভেসেল শর্ট গ্যাস্ট্রিক তোমার শর্ট গ্যাস্ট্রিক ভেসেলকে অ্যাকম্পানি করছে, তারা অমুক লিম্ফ নোডে লিম্ফটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শেষের কথা। এখন তোমাদের প্রশ্ন শুরু করলো যে তোমার স্টমাকে লিম্ফেটিক ড্রেনেজ বলে, তখন তো নোডের কথা বললে তো হবে না, এবং রিটেনও তো শুধু নোডের কথা যে স্টুডেন্টরা লেখে তাদেরকে তো 1/3 মার্কস দেওয়া হয়। শুরু তো করতে হবে তোমার এই যে র্যাডিক্যাল থেকে। ক্লিয়ার হয়েছে? এখন দত্ততে খুব সুন্দরভাবে লেখা আছে, হ্যাঁ, ওভাবে পড়ে নি। ওকে ম্যাম। এখন দেখো লেসার ওমেন্টাম গ্রেটার ওমেন্টামে কে অ্যাটাচ থাকে? লেসার ওমেন্টামে তো গত ক্লাসেই বলেছি, হ্যাঁ, মানে লেসার কার্ভেচারে কে অ্যাটাচ থাকবে? লেসার ওমেন্টাম। হ্যাঁ, লেসার ওমেন্টামের কন্টেন্ট এখানে তো শর্ট গ্যাস্ট্রিক ভেসেল আর রাইট গ্যাস্ট্রিক ভেসেল থাকবে, আর ফ্রি মার্জিনে কে তোমার কন্টেন্ট থাকবে, এটা আমি গত ক্লাসে বলে ফেলেছি। আচ্ছা, গ্রেটার ওমেন্টাম স্টমাকের সাথে কাকে কানেক্ট করে? সে কিন্তু ট্রান্সভার্স কোলনকে সে কানেক্ট করে। হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম সে স্টমাকের সাথে ট্রান্সভার্স কোলনকে সে কানেক্ট করে। এর কয়টা লেয়ার আছে? 4টা লেয়ার। 4টা লেয়ার। আচ্ছা, 4টা লেয়ারের মধ্যে এটা তো এভাবে নেমে এভাবে ঘুরে চলে যাচ্ছে, তার মানে ফার্স্ট লেয়ার ইজ কন্টিনিউয়াস উইথ 4th লেয়ার আর সেকেন্ড লেয়ার ইজ কন্টিনিউয়াস উইথ 3rd লেয়ার। ঠিক আছে? আচ্ছা, এই গ্রেটার ওমেন্টামের কন্টেন্ট কি? এখানেও তো তোমার রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েড, লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েড আর্টারি তারা কন্টেন্ট থাকবে, আর এখানে কিন্তু ফ্যাট থাকে। ইট ইজ আ স্টোর হাউস অফ ফ্যাট। এটাকে আমরা অ্যাবডোমিনাল পুলিশ কেন বলা হয়? কারণ ম্যাম যদি ইনফেকশন হয়, ম্যাম কোনো যদি ইনফেকশন হয় অ্যাবডোমিনাল ভিসেরার মধ্যে, তখন অ্যাবডোমিনাল ভিসের যে পার্টটা ইনফেকশন হয়েছে ওই পার্টটা র‍্যাপ করে ফেলে এই গ্রেটার ওমেন্টামটা, তখন এই ইনফেকশনটা জেনারেল পেরিটোনাল ক্যাভিটিতে স্প্রেড করতে পারে না। এটার কারণে এটা মানে এটা আর স্প্রেড, হ্যাঁ, এটা স্প্রেড হতে পারে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই গ্রেটার ওমেন্টাম ইজ টার্মড অ্যাজ অ্যাবডোমিনাল পুলিশ। হ্যাঁ, আমি একটু দেখি যে স্টমাকের আর কোনো প্রশ্ন মিস হয়ে গেল। ও আচ্ছা, ভালো কথা। নার্ভ সাপ্লাই বলো। সিম্প্যাথেটিক সাপ্লাই কত সেগমেন্ট থেকে আসবে? ম্যাম thoracic 6 to thoracic 9। এটা একটু মনে রাখবে, thoracic 5 পর্যন্ত, 5 সেগমেন্ট পর্যন্ত কিন্তু thoracic রিজনে সাপ্লাই দিচ্ছে, হার্ট লাং ওই পর্যন্ত। thoracic 6 কখনোই তোমার thoracic রিজনে কোনো অর্গানকে সাপ্লাই দিবে না। এটা একটা ফর্মুলার মতো, প্রিন্সিপালের মতো মনে রাখতে চেষ্টা করবে। পরীক্ষার হলে হয়তো তুমি ভুলে গেলে যে স্টমাকের সাপ্লাই কি 5 হবে, 4 হবে না 6 হবে। হ্যাঁ, একদম ডায়াফ্রামের উপরেই তোমার thoracic 5 এর সব সাপ্লাই ওখানে লিমিটেড থাকবে। তাহলে অ্যাবডোমেন থেকে শুরু হয়ে যাচ্ছে thoracic 6। দ্যাট মিনস thoracic 6 এর কোনো সাপ্লাই হার্ট বা লাং এর মধ্যে ভুলেও কেউ বলবে না, সেটা 5 পর্যন্তই লিমিটেড। তাহলে এখানে 6 থেকে 9 পর্যন্ত thoracic segment এটা সাপ্লাই দিচ্ছে, হচ্ছে গিয়ে সিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে টু স্টমাক। আচ্ছা, এখন সিম্প্যাথেটিক এর অ্যাকশন কি বলো তো? যদি বলে মেইনলি নার্ভ অফ ফিলিং। বুঝলাম না, আবার বলো। এটা সিম্প্যাথেটিক হচ্ছে ম্যাম নার্ভ অফ ফিলিং, এটা হচ্ছে ম্যাম স্ফিংটার। নার্ভ অফ ফিলিং, শোনো, এরকম কঠিন ভাষা এক্সামিনার শুনবে না, এক্সামিনার সহজ ভাষায় জানতে চাবে। কাজ কি? গ্যাস্ট্রিক মোবিলিটিকে ইনক্রিজ করে দেয়। কি ইনক্রিজ করবে বলো? মোবিলিটিটা ইনক্রিজ করবে, গ্যাস্ট্রিক মোবিলিটি না, এভাবে ডিক্রিজ করবে, গ্যাস্ট্রিক মোবিলিটি ডিক্রিজ করে দেবে। বলে দিচ্ছি, হ্যাঁ, এই যে মনে করো স্টমাক, তারপরে ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, এদের উপরে যখন জিজ্ঞেস করবে যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি, দুইটা স্ট্রাকচার ধরে তোমার অ্যাকশনটা বলতে হবে। একটা হবে মাসকুলেচার, স্টমাক মাসকুলেচার, আর হচ্ছে গিয়ে স্ফিংটার। ঠিক আছে? আচ্ছা, এখন এই তোমার সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে তোমার এই যে তোমার পেরিস্টালসিস, হ্যাঁ, এটা তোমার কোন নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড? প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যদি পেরিস্টালসিস প্রসেসটা হতে হয় তাহলে স্ফিংটারটা কি ওপেন থাকবে না ক্লোজ থাকবে? ওপেন থাকবে। ওপেন থাকতে হবে। পেরিস্টালসিস প্রসেস হওয়ার জন্য
ফুডটা যখন নিচে আসবে স্টমাকের মাসকুলেচার কি কন্ট্রাকশন করতে হবে না রিল্যাক্স থাকতে হবে? তাহলে দেখো যখন স্টমাকের উপরে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক এর অ্যাকশন জিজ্ঞেস করবে তোমরা কিভাবে বলবে? আমি তাহলে প্যারাসিম্পেথেটিক দিয়ে বলি যে স্টমাক মাসকুলেচারকে কন্ট্রাকশন করে হচ্ছে প্যারাসিম্পেথেটিক, হ্যাঁ, আর পাইলোরিক স্ফিংচারকে রিল্যাক্সেশন, পাইলোরিক স্ফিংচারকে খুলে দেয়। এই যে রিল্যাক্সেশন যখন স্টুডেন্ট বলে এক্সামিনার জানতে চায় রিল্যাক্সেশন মানে কি, খোলা না বন্ধ? সহজ কথায় মনে রাখো যে পাইলোরিক স্ফিংচারটাকে খুলে দিচ্ছে প্যারাসিম্পেথেটিক এবং স্টমাক মাসকুলেচারকে কন্ট্রাকশন করে। মাসেলের সময় বলতে হবে কন্ট্রাকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিম্পেথেটিক কি করবে? সিম্পেথেটিক অপোজিট কাজটা করছে। সিম্পেথেটিক কি করছে? সিম্পেথেটিক কিন্তু পাইলোরিক স্ফিংচারকে সে ক্লোজ করে দিচ্ছে, হ্যাঁ, আর স্টমাক মাসকুলেচারকে সে রিল্যাক্স অবস্থায় রাখে, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু সিম্পেথেটিকের অ্যাকশন অন স্টমাক বলে মাসকুলেচারের উপরে কাজ আর তোমার স্ফিংচারের উপরে কাজ, হ্যাঁ। মাসেলকে কে কন্ট্রাকশন করছে, কে রিল্যাক্সেশন করছে। মাসেলের সাথে কিন্তু কনস্ট্রিকশন কথাটা আসবে না, মাসেলের সাথে আসে হচ্ছে গিয়ে কন্ট্রাকশন শব্দটা, কনস্ট্রিকশন শব্দটা আসে হচ্ছে গিয়ে স্ফিংচারের সাথে, হ্যাঁ। স্ফিংচারকে কে কনস্ট্রিকশন করছে, কিন্তু তোমরা কনস্ট্রিকশন বলার পরও অনেকের সময় দেখেছি যে খোলা বন্ধ নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকে, কাজে পরীক্ষার জন্য তোমরা সহজভাবে স্ফিংচারকে খুলে দিচ্ছে, স্ফিংচারকে বন্ধ করে দিচ্ছে, এভাবেই শিখো। মাসকুলেচারের উপরে মাসেলকে কন্ট্রাকশন করছে, মাসেলকে রিল্যাক্সেশন করছে, এছাড়া বাকি কোনো ওয়ার্ড ইউজ করো না, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বলো। ম্যাম আমরা বলছেন যে স্ফিংক্টারটা আমাদের যে সার্কুলার স্মুথ মাসেল আছে সেটা দিয়ে মেইনলি বাল্কটা ফর্মেশন হয়, তো সেটাও তো স্মুথ মাসেলই, মাসকুলেচারের অংশ না, তো এখানে দুইটা আলাদা এফেক্ট হচ্ছে কিভাবে একই নার্ভ সাপ্লাই থেকে? না, আলাদা বলতে কি বুঝাচ্ছ আমি বুঝলাম না। যেমন আমি যদি বলি প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে মাসকুলেচারটাকে বললেন যে কনস্ট্রিক্ট করতে কন্ট্রাক্ট করতেছে, আর যে স্ফিংক্টারটা আছে সেটাকে রিল্যাক্স করতেছে, কিন্তু দুইটাই তো মাসকুলেচার পার্ট, তো আলাদা কিভাবে অ্যাকশনটা হলো? মানে তুমি বলছো যে এই যে তোমার মানে এই আমি বুঝতে পেরেছি তোমার যেহেতু সার্কুলার মাসেল, হ্যাঁ, সার্কুলার মাসেল তো হচ্ছে এরকম রাউন্ডেড শেপে থাকে, তাই না? তুমি বুঝাচ্ছ যে কন্ট্রাকশন করলে তো এটা বন্ধ হয়ে যাবে, সেটা বুঝাচ্ছ তো নাকি? না ম্যাম, আমি বুঝাচ্ছি যে প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে বললাম যে মাসকুলেচার যেটা আছে সবগুলা মাসকুলেচারই ওইটার মধ্যে কন্ট্রাক্ট করতেছে, কিন্তু এই মাসকুলেচারটাই যখন আচ্ছা বুঝতে পেরেছি এখানে ওই যে তোমার কিছু লংগিচুডিনাল ফাইবার যে তোমার কন্ট্রিবিউট করে, হ্যাঁ, ইউজুয়ালি লংগিচুডিনাল ফাইবার গুলাই কিন্তু পেরিস্টালসিস ওয়েভটাকে তোমার মানে ইনিশিয়েট করে, হ্যাঁ। এখানে যেহেতু তোমার সার্কুলার মাসেলের সাথে লংগিচুডিনাল মাসেল থাকে, এখানে যখন প্যারাসিম্পেথেটিক অ্যাকশনটা হয় তখন মেইনলি অ্যাকশনটা তোমার এই লংগিচুডিনাল মাসেল ফাইবার গুলার উপরে কাজ করে, এবং লংগিচুডিনাল মাসেলের ফাইবারের অ্যারেঞ্জমেন্টটা যেভাবে থাকে এখানে কন্ট্রাকশন হওয়া মানে লংগিচুডিনাল মাসেলের অ্যারেঞ্জমেন্ট হিসাবে কিন্তু এই ওপেনিংটা কিন্তু তোমার খুলে যায়। ক্লিয়ার হয়েছে? আবার একটু যদি বলতেন কাইন্ডলি। এখানে দেখো এই যে স্ফিংচারটা আমরা বলছি সার্কুলার মাসেল দিয়ে হচ্ছে, কিন্তু সার্কুলার মাসেলের সাথে কিন্তু লংগিচুডিনাল মাসেল গুলাও কিন্তু কন্ট্রিবিউট করে। আচ্ছা, ইউজুয়ালি যে পেরিস্টালসিস হয়, আমি অত ডিটেলসে যেতে চাচ্ছিলাম না, তুমি যেহেতু জানতে চাচ্ছ আমি বলি, এখানে যে তোমার সার্কুলার ভাবে যে মাসেল গুলা অ্যাটাচ থাকে, যেভাবে তোমার অ্যারেঞ্জ থাকে, ওদের কাজ কিন্তু আসলে পেরিস্টালসিস মুভমেন্টের সাথে রিলেটেড না। ওদের কাজটা হচ্ছে এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে দিয়ে যখন ফুডটা চলে যাচ্ছে, ফুডটাকে তোমার ডাইজেস্টিভ এনজাইমের সাথে যে মেশানো, এই মিক্সিং প্রসেসটা হওয়ার জন্যই কিন্তু এখানে সার্কুলার ভাবে যে মাসেলটা অ্যারেঞ্জ থাকে তার কাজ কিন্তু এটা। পেরিস্টালসিস মুভমেন্টের কাজটা কিন্তু হয় শুধুমাত্র লংগিচুডিনাল মাসেলের জন্য, হ্যাঁ। এখন প্যারাসিম্পেথেটিক অ্যাকশনটা যখন লংগিচুডিনাল মাসেলের উপরে কাজ করে, লংগিচুডিনাল মাসেলের অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তখন কিন্তু এই পাইলোরিক স্ফিংচারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম,
ম্যাডাম এখানে ওই যে এটা কি ব্যাপারটা এরকম যে স্প্রিংটার পার্ট ডায়ালেটর পার্ট দুইটা পার্ট থাকে পাইলোটিক পার্ট ওইটা দুইটা পার্ট থাকে তোমরা ইঞ্জিনিয়ারিং জেনে রাখো যেহেতু জানতে চেয়েছো এই কনস্ট্রিক্টর মাসেল আসলে পেরিস্টালসিস মুভমেন্টে কোনো হেল্পই করে না। পেরিস্টালসিস মুভমেন্টটাকে একসময় কন্ট্রাকশন একসময় রিল্যাক্সেশন, তাই না? কন্ট্রাকশন হবে, খাওয়াটা নিচে যাবে, তারপর একটু রিল্যাক্সেশন হয়ে যাবে। এই পেরিস্টালটিক মুভমেন্টের সাথে সার্কুলারলি অ্যারেঞ্জমেন্ট মাসেলের কোনো রিলেশন নেই, এটা পুরাটাই তোমার লংগিচুডিনাল মাসেলের সাথে রিলেটেড। ঠিক আছে, লংজিচুডিনাল মাসেলের অ্যারেঞ্জমেন্টটা যেরকম থাকে পাইলোরি স্ফিংচার বরাবর যখন তোমার প্যারাসিম্পেথেটিক নার্ভ সাপ্লাইটা কাজ করে তখন কিন্তু এটা ডাইলেটর পার্টের জন্য এটা কিন্তু ডাইলেট হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, অবলিক মাসেলের তাহলে কাজটা কি? অবলিক মাসেল ওই যে সার্কুলার মাসেল অবলিক মাসেল, এটা এখানে যখন তোমার এনজাইম আসে খাওয়াগুলার সাথে এনজাইমের তোমার একসাথে মিলে ওরা একটা কায়েম তৈরি করে। যেমন স্টমাকের ফাংশনের মধ্যে আমরা প্রথম ফাংশন বলেছি না যে রিজার্ভার অফ ফুড, সেকেন্ড কিন্তু বলেছি সেটা একটা কায়েম তৈরি করছে। তখন আর ফুডটাকে আমরা ফুড বলবো না, এটাকে কিন্তু বলি আমরা কায়েম। খাওয়াটা যখন স্টমাকে আসে তখন তার নাম হচ্ছে ফুড। তারপর খাওয়াটা যখন স্মল ইন্টেস্টাইনে চলে যায় এটাকে কিন্তু ফুড বলা যাবে না, এটাকে তখন বলি আমরা কায়েম। কায়েম মানে কি? ফুডটা তোমার ভেঙে যাচ্ছে এবং এর সাথে তোমার এনজাইম গুলা একসাথে মিলে যাচ্ছে। এই যে ফুড ভেঙে যাচ্ছে এখানে তো তোমার এই যে কন্ট্রাকশনটা কে করে? এই যে তোমার সার্কুলার মাসেল, এই যে অবলিক মাসেল, তারা এই কাজটা করে। এবং স্টমাকে যেহেতু মেইন কায়েমটা তৈরি হচ্ছে এই জন্যই স্টমাকে সার্কুলার মাসেলের কাজটাকে হেল্প করার জন্য এখানে ইন অ্যাডিশনাল আরেকটা লেয়ারের মাসেল দেওয়া হয়েছে। দেখো স্মল ইন্টেস্টাইনের কাজ কিন্তু বলা হচ্ছে না যে শুধু স্টমাকে, কাজে ওখানে শুধু অবলিক মাসেল একা কিন্তু ওই কাজটা করতে পারবে না, এই জন্যই তার কাজটাকে হেল্প করার জন্যই অবলিক মাসেলকে দেওয়া হচ্ছে। তার মানে কায়েম তৈরি করার জন্য কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। ইন জেনারেল এই কথাগুলা কিন্তু আমরা যখন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টদেরকে যখন পড়াই তখন আমরা এইভাবে ডিটেলস বলি। হ্যাঁ, আন্ডার গ্রেডে তোমরা যদি এতটুকুই বলতে পারো যে অ্যাজ এ হোল যে পেরিস্টালসিস স্টমাকে সিম্প্যাথেটিক কে কাজ করছে, প্যারাসিম্প্যাথেটিক কে কাজ করছে, এতটুকু বলতে পারলেই হবে। যারা যারা তোমাদের মধ্যে দু একজন যারা প্রশ্ন করেছো আমি খুব হ্যাপি, এদেরকে অনেক বেশি ভালো মার্কস দেওয়া হবে। আমরা কিন্তু দু একটা প্রশ্ন করে বুঝতে পারবো স্টুডেন্টের লেভেল কতটুকু। তখন তোমরা এখন আমাকে যে প্রশ্নগুলা করলে তখন তাদেরকে কিন্তু আমরা এইভাবে প্রশ্ন করব। তারা যদি এইভাবে আমাদেরকে বলতে পারে যে স্ফিংচারের একটা কনস্ট্রিক্টর পার্ট আছে, একটা ডাইলেটর পার্ট আছে, তখন দোজ স্টুডেন্টস উইল গেট ভেরি গুড মার্ক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলে রাখি, এই যে গ্রেটার কার্ভেচারের অ্যাটাচমেন্ট কি বলো তো? একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, 2:45 বেজে গেছে তো। হ্যাঁ, ডিপার্টমেন্ট ক্লোজ করে ফেলতে হবে। আচ্ছা বলো তো, লেসার কার্ভেচারে তো লেসার ওমেন্টাম অ্যাটাচ থাকে, গ্রেটার কার্ভেচারে কি অ্যাটাচ থাকে? ম্যাম গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোকোলিক লিগামেন্ট আর গ্রেটার ওমেন্টাম। বলো। গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্ট, গ্যাস্ট্রোকোলিক লিগামেন্ট আর গ্রেটার ওমেন্টাম। না, গ্যাস্ট্রোকোলিক কেন থাকবে? গ্যাস্ট্রোরিনাল, গ্যাস্ট্রোস্প্লেনিক থাকবে। হ্যাঁ, শুরুর দিকে যেই জায়গাটা তোমার ফান্ডাস বরাবর যে গ্রেটার কার্ভেচার, এখানে শুরুতে গ্যাস্ট্রোফ্রেনিক, তার মানে তোমার ডায়াফ্রামের সাথে যোগাযোগ থাকবে। তারপর হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোস্প্লেনিক, স্প্লিনের সাথে যোগাযোগ থাকবে। আর রেস্ট অফ দ্য গ্রেটার কার্ভেচারে অ্যাটাচ থাকে হচ্ছে গিয়ে গ্রেটার ওমেন্টাম। হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টরা শুধুমাত্র গ্রেটার ওমেন্টামের কথা বলে। হ্যাঁ, এটা মনে রেখো, শুধু গ্রেটার ওমেন্টাম না, এখানে গ্যাস্ট্রোফ্রেনিকও আছে, গ্যাস্ট্রোস্প্লেনিকও আছে। আরেকটা প্রশ্ন, এটাকে তো স্টমাককে তো আমরা বলি এটা একটা ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার। স্টমাকের এমন কোন জায়গা আছে যেখানে যেই জায়গাটা devoid of peritoneum? Near the cardiac orifice of the fundus. Ma'am, greater and lesser curvature. বুঝলাম না, বলো। Greater and lesser curvature of the stomach and রুম বন্ধ করে দাও, আমি এখানে চলে যাব না। কার্ভেচারও যেখানে along the line of attachment of lesser and greater omentum, কথা বলার সময় এটা বলতে হবে, কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড আনসার।
ফার্স্ট আনসার কোনটা তো পারতেই হবে। ম্যাম এটা হলো ওই কার্ডিয়াক অরিফিসের যে জায়গাটা আছে ওখানে একটা বেয়ার এরিয়া আছে। হ্যাঁ, কার্ডিয়াক অরিফিসেস কোথায়, সামনে না পেছনে? পেছনে ম্যাম। পেছনে। তাহলে পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেসে যেখানে কার্ডিয়াক অরিফিস ওই জায়গা বরাবর একটা ছোট্ট ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, যেই জায়গাটা হচ্ছে ডেভয়েড অফ পেরিটোনাম, সেটাকে বলা হয় বেয়ার এরিয়া অফ দ্য স্টমাক। হ্যাঁ, আচ্ছা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে 10টার সময় তোমাদের কি শিডিউল? তখন আমি স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আর হেড নেকের কোশ্চেন গুলো নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। কালকে 10টার সময় কি তোমাদের কিছু আছে? কি হলো, কথা বলো। আচ্ছা এটা আমাকে ইনফর্ম করো। আজকে সন্ধ্যা 7টার সময় তোমরা সাইলি ম্যাডামের ক্লাসটা অ্যাটেন্ড করো, তারপর আমাকে একটা মেসেজ পাঠিও যে কালকে 10টার সময় তোমরা ক্লাস অ্যাটেন্ড করবে কিনা। ঠিক আছে, এটা আমাকে একটু মেসেজ। হ্যাঁ বলো। ডেভেলপমেন্ট আর ক্লিনিক্যাল থেকে কি কিছু করতে হবে? অবশ্যই, স্টমাকের ডেভেলপমেন্ট আমি পড়িয়েছি। হ্যাঁ, যার ভাগ্যে স্টমাক পড়বে তাকে স্টমাকের হিস্টোলজি যেহেতু খুব বেশি জিজ্ঞেস করা হয়, আমি প্রশ্নগুলা বলে দিলাম। স্টমাকের ডেভেলপমেন্ট নিয়ে আমি আর আজকে ডিসকাস করলাম না, যেহেতু এগুলা তোমাদের ডিটেলস পড়িয়েছি। তোমাদের যার ভাগ্যে যেই ভিসারাটা পড়বে সেটার গ্রস অ্যানাটমি, সেইটার রিলেটেড হিস্টোলজি, সেইটার রিলেটেড এমব্রায়োলজি একই সিটিং এ তো জিজ্ঞেস করে ফেলা হবে। ঠিক আছে, বলো বলো। ক্লিনিক্যাল গুলো ম্যাম? হ্যাঁ, ক্লিনিক্যাল ও রিলেটেড ক্লিনিক্যাল তোমাদের যা কিছু পড়ানো হয়েছে, সে যেমন এখানে পাইলোরিক স্টেনোসিস রিলেটেড প্রশ্ন থাকবে, যে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস হলে কি হবে। হ্যাঁ, এগুলা যা যা তোমাদের পড়িয়েছি এর বাইরে কিচ্ছু জিজ্ঞেস করব না, যেহেতু গ্রস অ্যানাটমির আমি রিভিশন ক্লাস তোমাদের নিতে পারিনি। হ্যাঁ, এই কারণে গ্রস অ্যানাটমি রিলেটেড প্রশ্নগুলো আমি একটু ডিসকাস করছি। এমব্রায়োলজি তোমাদের সব ডিটেলস পড়িয়েছি, সেটা আমি এখন আর ডিসকাস করব না। আমি ক্লাসে যা পড়িয়েছি তাই জিজ্ঞেস করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যদি কালকে সকাল 10টায় ক্লাস অ্যাটেন্ড করতে চাও, বা যদি মনে করো 10টা না তোমরা 11টা পর্যন্ত নিজেরা পড়বে, হ্যাঁ 11টার পর থেকে আমার ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তোমরা আমাকে জানিও। কালকেও আমি চাইলে হয়তো 2টা 2:30 পর্যন্ত ক্লাস নিতে পারবো, প্রোভাইডেড প্রিন্সিপাল স্যার বা ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে যদি কোনো মিটিং কল না করে। হ্যাঁ, মানে কালকে 9টা থেকে 10টা পর্যন্ত আমার ক্লাস, 10টার পর থেকে আমি ফ্রি আছি। হ্যাঁ, তোমরা 10টা বা 11টা বা যদি মনে করো 12টা থেকে ক্লাস শুরু করবে, তোমরা আমাকে জানিও। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।